গল্প পদ্মপাতার জল। লেখনীতে দ্রুতি। কবুল, কবুল, কবুল। ব্যাস এই তিনটি শব্দ উচ্চারণ করতেই আমার বিয়ে হয়ে গেল। এখন আমি সামাজিকভাবে একজন বিবাহিত নারী। আমি নির্জীব হয়ে বসে আছি আমাদের বাবা মায়ের ঘরটাতে। আমার ঘরটা খুবই ছোট। সেখানে নতুন জামাই নিয়ে থাকাটা রুচির দুর্ভিক্ষ বলে গণ্য হতে পারে ভেবেই মা আমাকে এই ঘরটাতে থাকতে বলেছেন। আমি একদম আগ্রহহীনভাবে বিছানার ওপর বসে আছি। বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ছিল না বোধ হয়। যেমন বিকেলবেলা ঘুম থেকে তুলে আমাকে বলা হলো রাতে আমার বিয়ে, আমি যেভাবে নির্জীব হয়ে বসেছিলাম 10 দিন আগে জানিয়ে, বাজনা বাজিয়ে আমাকে বললেও আমি তেমন নির্জীব হয়েই বসে থাকতাম। আমার মতামত নেওয়া হয়নি বলেই যে আমি রাজি হয়েছি এমনটা না, মতামত নেওয়া হলেও আমি অমত করতাম না। চেনা নাই জানা নাই সম্পূর্ণ অচেনা একটা মানুষের সাথে আমার জীবন জড়িয়ে গেল, সেদিকে আমার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তবে এই যুগেও যে ওর ছেড়ি তোর বিয়ে প্রবাদটা এতটা তীব্রভাবে প্রকাশে আসবে তা আশাতীত ছিল। আচ্ছা, আমার শুভ্র কি দেখতে হুমায়ুন আহমেদের শুভ্রের মতো সুন্দর? তার কি চোখগুলো চশমায় ঢাকা? আমার শুভ্র বলার কারণটা কি? বিয়ে নামক সম্পর্কটা বোধ হয় অপর প্রান্তের মানুষটার ওপর এক অদ্ভুত অধিকারবোধ সৃষ্টি করে দেয়। না হলে এমন অচেনা মানুষকে আমি কেনই বা আমার বলে দাবি করলাম? কবুল বলার আগ মুহূর্তে একবার শুধু তার নামটা শুনেছিলাম, শুভ্র আহমেদ। সুন্দর পরিপাটি নাম। নামটা সুন্দর লাগার কোনো কারণ নেই। এই পৃথিবীতে এমন অনেক মানুষই আছে যাদের নাম শুভ্র। তবু এই মানুষটার নাম আমার ভালো লাগলো। আমি এবার আগ্রহ অনুভব করলাম। আমি টের পেলাম এই অচেনা মানুষটাকে দেখার এক সুপ্ত ইচ্ছা আমার মনে উকিঝুঁকি দিচ্ছে। আমি ফুল সাজানো বিছানার ওপর বসে গুছিয়ে রাখা গোলাপগুলো এলোমেলো করে দিলাম হুট করেই। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, আমি ঝিমুচ্ছি। হঠাৎ খট করে একটা শব্দ হয়ে দরজা খুলে গেল। আমি ভয় লাফ দিয়ে দাঁড়াতে গিয়ে আমার পায়ে বেঁধে আমার সুন্দর করে পরা শাড়ির কুচিগুলো খুলে লুটিয়ে পড়ল মেঝেতে। হাত দিয়ে কুচিগুলো তুলতে গিয়ে বিছানার পাশে থাকা সাইড টেবিলে মাথায় গুঁতো খেলাম। মাথায় হাত দিতে গিয়ে হাত লেগে টেবিলে রাখা কাচের পানির গ্লাসটা ঝনঝন শব্দ করে মেঝেতে পড়ে ভেঙে গেল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম সামনে দাঁড়িয়ে থাকা অত্যাধিক সাদা, লম্বা নাকের সুদর্শন পুরুষটির দিকে, যাকে ঘন্টা দুয়েক আগে কবুল বলে আমি নিজের স্বামীরূপে গ্রহণ করেছি। আমি বিছানায় বসে আছি লজ্জায় লাল হয়ে। একটু আগে হওয়া অপ্রীতিকর ঘটনাটা মনে হতেই আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অথচ শুভ্র একদম সহজ ভঙ্গিতে দরজা আটকে আমাকে বিছানায় বসিয়ে কপালে মলম লাগিয়ে দিয়েছে। টেবিলের কোণা লাগায় একটু যে কেটেছে সেটা মলম লাগানোর পর জ্বলতে থাকা অনুভূতি থেকেই স্পষ্ট প্রমাণিত। আমার কপালে মলম লাগিয়ে সে একাই বিছানার নিচ থেকে ঝাড়ু বের করে ভেঙে যাওয়া কাচের টুকরোগুলো সাবধানে ঝাড়ু দিয়ে বিছানার নিচে গুছিয়ে রাখল। আমাকে অবাক করে দিয়ে সে আমার শাড়ির কুচিগুলো সুন্দর করে গুছিয়ে আমার হাতে ধরিয়ে দিল। আমি যন্ত্র মানবীর মতো সেগুলো গুজে নিলাম। সে আমার মুখের এমন অভিব্যক্তি দেখে বলল, সহজ হও। তোমার মুখের ভাব এমন যেন একটা খুন করতে দেখে ফেলেছ। দেখতেও পারে। বলে খাটের নিচ থেকে বেরিয়ে আসলো পদ্ম। আমি অবাক। চূড়ান্ত পর্যায়ে গিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম। এই এত বড় মেয়ে আমার বিছানার নিচে এতক্ষণ ঘাপটি মেরেছিল আমি টের পেলাম না। পদ্ম আমার ছোট বোন, বয়সে আমার চেয়ে বছর দেড়েক ছোট হলেও বুদ্ধিতে আমার চেয়ে 10 বছরের বড়। তার মতো বুদ্ধিমান মেয়ে আমি জীবনে দুটি দেখিনি। আমি হলাম নির্বোধ। নির্বোধের যদি কোনো নিম্নমান থাকে আমি হলাম সেই স্তরের। না হলে 2-3 ঘন্টা ধরে কেউ একজন আমার খাটের নিচে লুকিয়ে আছে অথচ আমি বিন্দুমাত্র টের পেলাম না। ব্যাপারটা অতি হাস্যকর। আমাকে আরো অবাক করে দিয়ে শুভ্র পদ্মার হাত ধরল। পদ্মার হাতে কেটে গেছে বেশ খানিকটা। সে অভিমানীভাবে শুভ্র হাত ছাড়িয়ে নিতে নিতে বলল,
থাক, এখন আর দরদ দেখাতে হবে না আপনাকে। ঠিকই তো ভেঙে যাওয়া কাচের টুকরোগুলো খাটের নিচে ফেললেন। এখন সেই কাচে হাত কেটেছে বলে দর্দের অভাব পড়ছে না। আহা শালিকা, এমনটা নয়। আমি তো আর ইচ্ছে করে ফেলিনি বলো। আমি তো জানতামই না যে তুমি নিচে লুকিয়ে আছো। হুহ, আপনারা বরং বাসর করেন, আমি গেলাম। আমার দিকে একবার তাকিয়ে দৌড় দিল পদ্মা। আমি সেভাবেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শুভ্র দরজা লাগিয়ে আমার সামনে এসে বলল, এ কি তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আপনি বসুন, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে, আমি একটু বাইরে যাব। তোমার কি শরীর খারাপ লাগছে খুব বেশি? আমি কি ডাক্তার ডাকতে বলবো? জ্বর বাঁধালে নাকি? শুভ্র বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়ল আমাকে নিয়ে। আমি মনে মনে বেশ খুশি হলাম এরকম আদিক্ষেতায়। বড় আপাদের মুখে শুনেছি বিয়ের প্রথম প্রথম এ ধরনের আদিক্ষেতা স্বামীরা করে, ধীরে ধীরে তা নেই হয়ে যায়। পৃথিবী থেকে যেমন ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, বিয়ে পুরনো হতে থাকলে স্বামীর এমন আদিক্ষেতাও বিলুপ্ত হয়ে যায়। অতএব, যখন এই আদিক্ষেতা পাওয়া যায় তখন তা উপভোগ করাই শ্রেয়। শুভ্র বেশ কিছুক্ষণ আমার পাশে বসে বারবার শুনল আমার খারাপ লাগছে কিনা। আমি হুহা করে চুপ হয়ে গেলাম। চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। সে অস্থিরভাবে আমার গালে, কপালে হাত রাখল। আমি মনে মনে হাসলাম। ভালো বউপাগল বর পেয়েছি বলে কিছুটা খুশিও হলাম। শুভ্রের সাথে আমার বিয়েটা যেমন স্বপ্নের মতো হয়েছিল, দেখতে দেখতে তার সাথে আমার সংসারের 5 মাসও স্বপ্নের মতোই কাটল। বিয়ের 3 দিন আমাদের বাসায় থেকে শুভ্র আমাকে নিয়ে চলে আসলো তার বাসায়। তার বৃদ্ধ মা এবং ছোট্ট একটা ভাই ছাড়া তার এই পৃথিবীতে কেউ নেই। বাবা মারা গেছেন যখন শুভ্রের বয়স 7। আমরা যেদিন বাবার বাসা থেকে শুভ্রের বাসায় আসলাম, আমার ছোট বোন পদ্ম খুব কাঁদল। মা বাবা তার কান্না থামাতে পারল না। আমিও এক পর্যায়ে হাল ছেড়ে দিলাম। মেয়েটা এভাবে কেঁদেছিল যখন সে ছোটবেলায় 5ম শ্রেণীতে ফেল করেছিল সেদিন। সারাপথ তার কান্না দেখে আমি যে কি বিশ্রীভাবে হেসেছিলাম তা কল্পনাতীত। তবুও আজ ওকে কাঁদতে দেখে আমারও খারাপ লাগছে। বিয়ে, কি অদ্ভুত এক সমীকরণ মানুষের জীবনে, তাই না? একটা মেয়ে যে ছোট থেকে বড় হয়েছে নিজের এক বাসায়, সেই বাসা ছেড়ে তাকে যেতে হবে একদম অচেনা অজানা এক বাড়িতে। সম্পূর্ণ চেনা পরিচিত মানুষগুলোকে চাইলেই আর সবসময় চোখের সামনে পাবে না মেয়েটা। সেই বাড়িতে চোখ মেললেই দেখবে অচেনা মানুষগুলোকে। অথচ এই মানুষগুলো ধীরে ধীরে আপন হয়ে উঠবে। অচেনা সেই বাড়িতে চেনা হয়ে যাবে। শুভ্রের বাড়িতে এসে আমার দিনগুলো কাটলো আরো সুন্দরভাবে। শাশুড়ি আমাকে চোখে হারান। রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দিলেন না। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার সব একা হাতেই করেন তিনি। আমি কয়েকদিন চেষ্টা করলাম তাকে রান্নাঘরের কাজে সাহায্য করার। আমার শাশুড়ি আমাকে রান্নাঘরের বাইরে পাঠিয়ে বললেন, আমি যতদিন আছি রান্নাঘরের চিন্তা তোমার করা লাগবে না বৌমা। আমি যখন থাকবে না তখন তো সব তোমাকেই করতে হবে। আমি কি আর সারা জীবন থাকব? যেকদিন আছি সেকদিন তুমি রাজরানীর মতো থাকো। মা, তবুও আপনার বয়স হয়েছে। আপনার বিশ্রামের দরকার। বয়স ও সব বাহানা মা। এসব হলো কিছু শাশুড়ির ছলচাতুরি। আমি যখন নতুন বিয়ে করে আসছিলাম এ বাড়িতে, আমার বয়স তখন খুবই কম। আমার শাশুড়ি আম্মা আমারে রান্নাঘরে ঢুকতে দেয় নাই কখনো। নিজের মেয়ের মতে করে বড় করেছেন আমাকে। উনি যতদিন ছিলেন আমাকে রান্নাঘর মুখো হতে দেননি। আমিও তাই আমার বৌমাকে এত কাজ পর চাপ দিতে চাইছি না। মা কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে উঠল। আরও অনেক গল্প শোনালেন নিজের সংসার জীবনের। আমার শ্বশুরকে নিয়ে কথা বলতে বলতে কেঁদেও ফেললেন। আমি ভেবে অবাক হলাম, কি সুন্দর চিন্তা ভাবনা তার। অথচ এমন অনেক বাড়ি আছে যেখানে শাশুড়িরা নিজেদের বৌমাকে ঘরের ঝি মনে করে। সারাদিন এটা করো ওটা করো বলে হুকুম তামিল করতে থাকে। অথচ এই ভদ্রমহিলা কি সুন্দরভাবে ভাবছেন সবকিছু।
আমি সেদিনই ফোন দিলাম আমার মাকে, তাকে সব বলতে সে তো মহা খুশি। আমাকে ফোনেই বললেন, আরে পাতা তোর তো রাত পাল্টে, এমন শাশুড়ি কজন পাই ভাব একবার। আমি খুশি হয়ে বললাম, সত্যি রাতপাল মা? তা আবার বলতে, আইয়ের শাশুড়ির সাথে আমার সম্পর্ক একদম মামের মতো। অবশ্য মায়েরা তো দুকথা শোনায় নিজের মেয়েকে, তবে আমার শাশুড়ি মা আমাকে কখনো চোখ রাঙিয়েও কথা বলেননি। প্রায় দিন বিকালে তিনি আমাকে ডেকে নিজের কাছে বসিয়ে আমার চুলে তেল দিয়ে দেন, চুলগুলো আঁচড়ে বিনুনি করতে করতে গল্প শোনান। আবার কখনো কখনো বলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পাতা মায়ের মাথায় এতে চুলেই বেঁধে রাখবে আমার ছেলেকে। আমি নিজেও তার চুলে তেল দিয়ে তার চুল বেঁধে দিই, তার সাথে কতস্থ গল্প করি। রান্নাঘরে কাজ করা আমার নিষেধ হলেও তার আর আমার জন্য চা করে আনি। তারপর শাশুড়ি বৌমা মিলে চা খেতে খেতে গল্প করি। শুভ্রের একটা ছোট ভাই আছে, নাম তার অভ্র। দুই ভাইয়ের নামে ঢেউ খেলানো মিল থাকলেও চেহারায় কোনো মিল নেই। এই ছেলেটাকে সারাদিন বাসায় পাওয়া যায় না, অথচ যখন বাসায় আসে তখন বাবা ভাবি করে আমার মাথা খারাপ করে ফেলে। তার মিনিটে মিনিটে হুকুম হয় সে চা খাবে, পরোটা খাবে, নুডলস খাবে, আরে কত কি। সে যখন আমাকে হুকুম করে তখন আমার শাশুড়ি তার কান টেনে ধরে তাকে বলে নিজে বানিয়ে খা। ব্যথায় তখন অভ্র চিৎকার দিয়ে বলে মাকে তার কান ছাড়তে, আর আমি হাসতে থাকি। আমি বিষয়গুলো খুব উপভোগ করি। এই পরিবারটাকে আমার কাছে খুব বেশি আপন আপন লাগে। আমি ভেবে পাই না কি পূর্ণ করলে এমন ভাগ্য করে শ্বশুরবাড়ি পাওয়া যায়। তার চেয়ে বেশি অবাক হই শুভ্রকে দেখে। মানুষটা আমাকে মনে প্রাণে আগলে রাখে। এই বাড়িতে আসার পর থেকে মুহূর্তে মুহূর্তে খেয়াল রাখে আমাকে। আমি খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, কিছু লাগবে কিনা এই খোঁজ নিতে নিতে সে অতিষ্ঠ হয়ে থাকে। যেদিন বাসায় থাকে সেদিন ঘন্টায় ঘন্টায় আমার সামনে ফলমূল এনে ধরে বলে, এটা খেয়ে দেখো তো মিষ্টি কিনা। তারপর আবার ঘন্টা কাটবে না, এসে বলবে এটা টেস্ট করতে। আমি ধমক দিলেও কাজ হবে না, সে তার এই কার্যক্রম চালিয়ে যাবে সারাদিন। যেদিন অফিস যাবে 1 ঘন্টা পর পর তার কল আসবে। আমি নাস্তা করেছি কিনা, গোসল সেরেছি কিনা, দুপুরে খেয়েছি কিনা, দুপুরে ঘুমিয়েছি কিনা সব তার ডিটেলসে শোনা লাগবে। মাঝে মাঝে আমি তাকে ধমক দিয়ে ফোন কেটে দিই। ছেলে মানুষ এত বউপাগল হবে কেন? তবে মুখে মুখে রাগ করলেও আমার খুবই ভালো লাগে শুভ্রের এসব পাগলামি। যেমন অফিস থেকে ফেরার পথে প্রায় দিনই সে আমার জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। কোনোদিন বেলি ফুলের মালা, কখনো ফুচকা, কখনো ঝালমুড়ি, কখনো বা আইসক্রিম। মুখে আমি বলি কি দরকার রোজ রোজ এসব আনার। তবে মনে মনে আমার আনন্দ হয় তার এই পাগলামিতে। রাতে সে আমাকে নিয়ে ছাদে যায় চন্দ্রবিলাস করতে। কখনো বা গল্পের বই থেকে গল্প শোনায়, কখনো বা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়ায়। এক কথায় বলা চলে শুভ্র আমাকে অসম্ভব রকম ভালোবাসে। এ বাড়ির প্রত্যেকটা মানুষ এত বেশি আন্তরিক যে আমি মাঝে মাঝে ভাবি কেন আরে আগে শুভ্রের সাথে আমার বিয়েটা হলো না। শুভ্রের এত ভালোবাসার কারণও মাঝে মাঝে খুঁজি আমি, তবে দিশেহারা হয়ে পড়ি কোনো কারণ খুঁজে না পেয়ে। শুভ্রকে মাঝে মধ্যে মাঝরাতে ঘুম থেকে তুলে প্রশ্ন করি, এত ভালোবাসো কেন তুমি আমাকে? তখন শুভ্র আমার কপালে চুমু দিয়ে বলে, কারণ তুমি আমার সোনা বউ। একদিন সকালে আমার ঘুম ভাঙল আমার মায়ের কলে। কল ধরে জানতে পারলাম আমার বাবার শরীরটা একটু খারাপ। তিনি তার মেয়ে জামাইকে তার কাছে গিয়ে থাকতে বলছেন কয়েকদিন। শাশুড়ি মা বললেন আমরা যেন কয়েকদিন থেকে আসি, এবার গিয়ে সেখানে। বিয়ের পর আর যাওয়া হয়নি বাবার বাসায়। শুভ্র শাশুড়ি মায়ের কথা মতো অফিসে কল দিয়ে কয়েকদিনের ছুটি নিয়ে নেয়। আমার থেকে তার তাড়া যেন বেশি আমার বাবার বাসায় যাওয়ার জন্য, এমন একটা ভাব নিয়ে আমাকে তাড়া দিতে থাকে চটজলদি গুছানোর জন্য। নিজে আলমারি থেকে আমাকে গোলাপ রঙের একটা শাড়ি বের করে দিল আমার হাতে। আমি কয়েক মুহূর্ত অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। এই শাড়িটা সে কবে কিনল? তাকে প্রশ্ন করতেই শুভ্র বলল, কবে কখন কিনলাম তা জেনে কি করবে?
পরতে দিলাম, পরো। আমি খুশি মনে শাড়িটা পরে নিজেকে আয়নায় ঘুরে ফিরে দেখলাম। ইসোস, এত সুন্দর লাগছে নিজেকে, নিজের নজর না লেগে যায়। শুভ্রের সামনে গিয়ে দাঁড়াতেই সে বলল, ইসোস, কি সুন্দর মানিয়েছে রংটা তোমাকে। তারপর গলা ছেড়ে গান ধরল, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে। আমি পরপর কয়েকটা কিল দিলাম তার পিঠে। লজ্জায় কয়েক মুহূর্ত তাকালাম না তার দিকে। রেডি হয়ে শাশুড়ির কাছে গেলাম বিদায় নিতে। আমার মনটা খারাপ হয়ে গেল তখনই। এই কয়েক মাসে মানুষটা এত আপন হয়ে গেছে যে মানুষটাকে ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট লাগছে। আমি তাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললাম। শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আরে পাগলি মেয়ে, কাঁদছ কেন? কয়েকদিনের জন্যই তো যাচ্ছ, তারপর তে আবার চলে আসবা। আমি মাথা দুলিয়ে অভ্রের থেকে বিদায় নিলাম। শুভ্র আমার ব্যাগ হাতে এগিয়ে গিয়ে রিকশা ডেকে আনল। মায়ের থেকে বিদায় নিয়ে অভ্রকে বলল মায়ের খেয়াল রাখতে। তারপর আমার পাশে উঠে বসল রিকশায়। আমি যতদূর দেখা গেল ততদূর পর্যন্ত পেছনে ফিরে ফিরে দেখলাম আমার মমতাময়ী শাশুড়ি এবং একমাত্র দেওরকে। শুভ্র রিকশায় থেকেই আমাকে মস্করা করে বলল, এমনভাবে কাঁদলে আর ফিরে ফিরে দেখছো যেন এটাই তোমার বাপের বাড়ি। আমি তার দিকে কটমট চোখে তাকাতেই শুভ্র চুপ হয়ে গেল। আমরা রিকশা করে গেলাম বাস স্ট্যান্ডে। টিকিট হাতে আমাকে বাসে বসিয়ে শুভ্র রিকশার ভাড়া মেটালো। সামনের দোকান থেকে পানির বোতল, চিপসের প্যাকেট, কিছু চকলেট, একটা ডেইরি মিল্ক এনে আমাকে দিল। বাসে করে আমাদের বাসায় যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। আমার বাসে উঠলেই অস্বস্তি হয়, মাথা ঘোরায় বলেই কি শুভ্রের এত তোড়জোড়। শুভ্র আমার হাতে খাবারগুলো ধরিয়ে বলল, মাথা ঘুরলে, বমি আসলে বা অন্য কোনো সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? আমি অবাক হয়ে গেলাম শুভ্রের কথাতে। শুভ্রকে আমি কখনই বলিনি বাসে উঠলে আমার অস্বস্তি হয়, বমি পায় বা মাথা ঘোরায়। তাহলে সে জানল কি করে? এর আগে তার সাথে আমি কখনো বাসে উঠিনি। এমনকি বিয়ের পরে আমরা যখন শুভ্রের বাসায় এসেছিলাম তখন একটা প্রাইভেট কার ভাড়া করা হয়েছিল। আমি এত কিছু ভাবলাম না। এতগুলো দিন সংসার করছি, এটুকু জানতেই পারে। তাছাড়াও সে খুব ভালো বুঝতে পারে আমার সবকিছু। বাস চলতে শুরু করলো নিজ গতিতে। আমি পানির বোতল থেকে একটু পানি খেয়ে শুভ্রের কাঁধে মাথা রাখলাম। শুভ্র ব্যতিব্যস্ত হয়ে পড়ল। আমার গালে হাত রেখে বলল, মাথা ঘুরছে, বমি আসছে, নাকি মাথা ব্যথা করছে? কি হচ্ছে তোমার? ঠিক আছো? আমি ওর হাত দুটো নিজের হাতের মাঝে আবদ্ধ করে চোখ বন্ধ করে বললাম, ঠিক আছি আমি। বাসে কখন ঘুমিয়েছি মনে নেই, তবে ঘুম ভাঙল গন্তব্যে পৌঁছে। শুভ্র আমাকে ঘুম থেকে ডেকে ব্যাগ হাতে বাস থেকে নামল। আমিও তার পিছু পিছু নামলাম। আমাকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে রেখে এসে সামনের হোটেলে চলে গেল। কয়েক মুহূর্ত পর ফিরে আসলো হাতে একগাদা মিষ্টি এবং ফলের প্যাকেট নিয়ে। আমি তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, এসবের কি দরকার ছিল? বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে, খালি হাতে গেলে হয়? তাই বলে এত মিষ্টি আর ফল কিনবা? আহা, তুমি বুঝবা না। আমি আর কথা বাড়ালাম না। একটা অটোতে করে পৌঁছালাম আমাদের বাসায়। বাসার সামনে গিয়ে নামতেই মা, পদ্ম দৌড়ে আসলো আমাদের কাছে। শুভ্র আম্মাকে সালাম করে বাড়ির ভেতর এগিয়ে গেল। তার মাঝে পদ্ম আমাকে ভ্রু নাচিয়ে ইশারায় কেমন আছি শুনে ফেলল। তবে খেয়াল করলাম আমার শাড়ির দিকে তাকিয়ে তার মুখটা গোমড়া হয়ে গেল। বাড়ির ভেতর এসে মা আমাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন। পদ্ম দৌড় দিল শুভ্রের জন্য পানি আনতে। ঠান্ডা পানির গ্লাস এগিয়ে দিল শুভ্রের দিকে। আমি সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। শালি দুলাভাইয়ের দিক থেকে মনোযোগ সরিয়ে মায়ের কথাতে মনোযোগ দিলাম। মা আমাকে নিয়ে বসলেন নিজের প্রশংসার বক্স খুলে। একে একে বললেন, পাতা, তুই তো আরো সুন্দর হয়েছিস। মোটাও হয়েছিস নাকি একটু? কি মিষ্টি লাগছে তোকে দেখতে। শাড়ির রংটা তোকে খুব মানিয়েছে। আহা, কি যে আনন্দ লাগছে আমার। আমি মিষ্টি করে হাসলাম। মা আবারও বললেন,
তুই আর জামাই হলি একদম রাজ্যটক। সেনায় সোহাগা যাকে বলে। তোর বিয়ের পর সবাই আমাকে ধরে ধরে প্রশ্ন করেছে এমন জামাই কই থেকে জোগাড় করলাম। আমি হেসে ফেললাম মায়ের কথায়। বাবার কথা জিজ্ঞেস করতে জানতে পারলাম বাবা বাইরে গেছেন কিছু কাজে, দুপুরের দিকে চলে আসবেন। মা আমাকে রেখে চললেন রান্নাঘরে। এখনো এক পদের রান্না বাকি তার জামাইয়ের জন্য। শুভ্র ততক্ষণে ব্যাগ থেকে জামা কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেল। যাওয়ার আগে আমাকে বলল, বোঝানার ওপর তোমার শাড়ি বের করে রেখেছি, শাড়িটা বদলে ফেলো জলদি, গরমে অস্বস্তি হবে তোমার না হলে। আমি মাথা দুলাতেই সে বাথরুমে ঢুকল। তার কয়েক মুহূর্ত পর রুমে আসলো পদ্ম। দরজায় উকি দিতেই আমি তাকে ভেতরে ডাকলাম। ভেতরে এসে সে মুখ গোমড়া করে আমার পাশে বসল। আমার শাড়ির দিকে তাকিয়ে বলল, এই শাড়িটা তুই কেন পরেছিস আপা? তোকে একটুও মানায়নি রংটা, একদমই বিশ্রী লাগছে দেখতে। আমি ওর কথা শুনে হেসে ফেললাম। ওর মাথায় হালকা চড় দিয়ে বললাম, সবাই বলল রংটা আমাকে খুব মানিয়েছে আর তুই কিনা বলছিস বিশ্রী লাগছে। তাকিয়ে দেখলাম পদ্মের চোখে পানি। আমি হতবাক হয়ে গেলাম তার ভেজা চোখ দেখে। তার গালে হাত রেখে বললাম, কি হয়েছে মনা, মাথায় কি জোরে লেগেছে? সে মাথা দুলিয়ে বলল, তোকে বিশ্রী লাগছে আপা, তোকে একদম বাজে লাগছে এই শাড়িতে। কথাটা বলি কাঁদতে কাঁদতে চলে গেল পদ্ম। আমি সেদিকে তাকিয়ে বিস্মিত হয়ে থাকলাম। মেয়েটার আবার কি হলো? দুপুরবেলা আমি আর শুভ্র খেতে বসে অবাক হলাম। পৃথিবীর কোনো পদের রান্না আম্মা বাদ দিয়েছেন কিনা বুঝে উঠতে পারলাম না। টেবিল ভরা এক এক তরকারির বাটি, টেবিলে জায়গা হচ্ছে না এমন অবস্থা। সবগুলো বাটিতে আলাদা আলাদা তরকারি, কোনো পদের মাছ মাংস যেন বাদ যায়নি। কোনোটাই চিতরি, কোনোটাই রুই, কোনোটাই আবার ইলিশ। গোশের আইটেমে দেশি মুরগি, ছাগল, গরু সবই আছে। আমি একবার শুভ্রের মুখের দিকে তাকালাম। সে আগে থেকেই আমার দিকে তাকিয়ে আছে। আমি তার মুখের অভিব্যক্তি দেখে হেসে ফেললাম। শুভ্র মাকে বলল, আম্মা এত কিছু রান্না করার কি দরকার ছিল? কত কষ্ট করলেন আপনি। কি যে বলো বাবা, মেয়ের জামাইয়ের জন্য রান্না করতে আবার কিসের কষ্ট? তাছাড়াও তেমার শ্বশুর বারবার করে বলে গেছেন তোমার খাতির যত্নে যেন কোনো কমতি না হয়। আম্মা একে একে সব পদের তরকারি শুভ্রের প্লেটে তুলতে লাগলেন। আমি নিজের প্লেটে মুড়িঘণ্ট তুলে খেতে লাগলাম। শুভ্র সব তরকারি দিয়ে এক লোকমা করে ভাত খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে মিটিমিট হাসছি। আম্মা রুই মাছের মাথাটা তুলে দিলেন শুভ্রের প্লেটে। আমি এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। শুভ্র হুট করেই মাছের চোখগুলো হাতে করে আমার সামনে ধরল। আমি তার এহেন কাণ্ডে অবাক হয়ে গেলাম। সামনে আম্মা পদ্ম দাঁড়িয়ে আছে, তা কি শুভ্র ভুলে গেল? আমার লাজুক চাহনি দেখে আম্মা পদ্মকে শুভ্রের খাতির করার দায়িত্ব দিয়ে চলে গেলেন। শুভ্র আমাকে বলল, কতক্ষণ ধরে রাখবো মুখের সামনে? আমি চুপচাপ তার হাতে ধরা মাছের চোখগুলো মুখে পুরলাম। এটা এই কয়েক মাসে তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বড় কোনো মাছের মাথা তার প্লেটে দিলে সে সুন্দর করে মাছের চোখগুলো আমার মুখে ঢুকাবে। অবশ্য আমি ছোট থেকেই মাছের চোখ খেতে অনেক পছন্দ করতাম। তবে এই কথা শুভ্রের জানার কোনো কথাই নয়। শুভ্র নিজের খাওয়ায় মনোযোগ দিল। আমি তাকালাম পদ্মের দিকে, যার চোখে মুখে আষাঢ়ের কালো মেঘ জমেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রের দিকে। আমি ওর এমন চাহনির কোনো মানে খুঁজে পেলাম না। কেন যে মেয়েটা এমন অদ্ভুত ব্যবহার করছে কে জানে। আব্বার সাথে আমাদের দেখা হলো সন্ধ্যায়। তিনি ব্যবসার কাজে শহরের বাইরে যাওয়ার কারণে তার সাথে সারাদিনে দেখা হয়নি আমাদের। শুভ্র তার শরীরের অবস্থা জিজ্ঞেস করতেই জানতে পারলাম তিনি পুরোপুরি সুস্থ। বড় মেয়ের বিয়ের 5 মাস কেটে গেল, তবুও মেয়ে বাপের বাড়ি আসলো না দেখে তিনি এই বাহানায় আমাদের ডেকেছেন। এটাও জানলাম বুদ্ধিটা পদ্ম দিয়েছে আব্বা আম্মাকে। আম্মা তো বলেই ফেললেন, এত সুন্দর জামাই শাশুড়ি পেয়ে পাতা আমাদের ভুলে গিয়েছে।
এজন্যই তো শুনলাম আসার সময় কেঁদে কেটে একাকার করেছে। আমি আম্মার কথা শুনে চমকে গেলাম। এ কথা আম্মাকে কে জানালো? শুভ্রের দিকে তাকাতেই দেখলাম সে মিটিমিটি হাসছে। বুঝতে আর বাকি রইল না এইটা কার কাজ। কয়েক মুহূর্ত গল্প করে কাটিয়ে আব্বা গেলেন শুভ্রকে সাথে নিয়ে পাড়ার দোকানে। শ্বশুর জামাইতে ভাব দেখে খুশিতে আমার মনটা ভরে গেল। শুভ্র রুমে আসলো শার্ট পাল্টাতে, আম্মা আমাকে পাঠালেন তার পিছু পিছু। রুমে এসে আমি ব্যাগ থেকে তার শার্ট বের করে দিলাম। শুভ্র টি শার্ট খুলতেই তার ভরসা মেধহীন শরীরে আমার চোখ আটকে গেল। আমি পুতুলের মতো এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম। ছেলেটা এতটা সুন্দর কেন কে জানে। আমি যতবার তাকায় মুগ্ধ হয়ে যায়। বিষয়টা এমন নয় তাকে প্রথম দেখায় আমি তার প্রেমে পড়েছি, তবে তার সাথে সংসার করতে করতে আমি তাকে ভালোবেসেছি। শুভ্র ঠিক খেয়াল করলো আমার দৃষ্টি। হাত ধরে কাছে টেনে কোমর জড়িয়ে ধরল। আমার চোখে চোখ রেখে বলল, কি দেখেন বেগম? আমাকে কি এর আগে উন্মুক্ত শরীরে দেখেননি? শুভ্রের চোখে মুখে তখন দুষ্টুমি খেলা করে বেড়াচ্ছে। লজ্জায় আমি তার সেই চোখে তাকিয়ে থাকতে পারলাম না। চোখ নামিয়ে ফেললাম। শুভ্র আমার থুতনিতে হাত দিয়ে আমার মুখটা উঁচু করল। ধীর গলায় বলল, লজ্জায় আমার বউটা দেখি লাল হয়ে গেছে। ইসোস, তোমাকে তো টমেটো লাগছে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। যা অসভ্য কোথাকার। শুভ্র আমার কথার পাত্তা দিল না, বরং টুক করে কয়েকটা চুমু খেল আমার গালে। আমাকে জড়িয়ে রেখেছে তার উন্মুক্ত ফর্সা বুকে। শুভ্র তার ঠোঁট এগিয়ে আনলো আমার ঠোঁটের কাছে। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি কাঁপা কাঁপা হাতে তাকে জড়িয়ে চোখ বন্ধ করলাম। আমার চোখের পাতায় চুমি দিয়ে শুভ্র আমার ঠোঁটের কাছে এসে থামল। আমি চোখ খিচে বন্ধ করে থাকলাম। হঠাৎ আমাকে ঠেলে দূরে সরে দাঁড়ালো শুভ্র। বিষয়টা বুঝতে চোখ খুলে সামনে তাকাতেই অপ্রস্তুত হয়ে পড়লাম। দরজা খুলে ভেতরে এসে দাঁড়িয়েছে পদ্ম। তার দৃষ্টি শুভ্রের দিলে আবদ্ধ। শুভ্র আমার হাতে থাকা শার্ট নিয়ে পরে ফেলল চটজলদি। পদ্মের দিকে তাকিয়ে কঠের গলায় বলল, কারো রুমে ঢোকার আগে একবার অন্তত নক করা উচিত, তুমি জানো না? তাও যদি হয় নবদম্পতি, তাহলে তো পারমিশন নিতেই হবে। কটমটে গলায় পদ্ম উত্তর দিল, আমি বুঝিনি বিয়ের 5 মাসেও আপনাদের প্রেম প্রেম খেলা শেষ হয়নি। এখন জেনে গেলে তো নেক্সট টাইম মনে রেখো। আমি একবার পদ্মের দিকে তাকাচ্ছি তো একবার শুভ্রের দিকে। শুভ্র আমার দিকে তালিয়ে গেলাম বলে গটগট করে বের হয়ে গেল রুম থেকে। আমি পদ্মের দিকে তাকিয়ে দেখলাম সে নিজের শুভ্রের প্রস্থানের দিকেই তাকিয়ে। শুভ্র আর পদ্মের এমন অদ্ভুত ব্যবহার আমার মাথার ওপর দিয়ে গেল। আমি পদ্মের হাত টেনে ধরে বললাম, তোদের ভেতর কোনো ঝামেলা হয়েছে? পদ্ম বলল, আরে আপু না, দুলাভাই আর শালির মাঝে এটুকু খুনসুটি হয়। নিচে পাশের বাসার আন্টি এসেছে তোকে দেখতে, তাড়াতাড়ি আয়। আমি গেলাম। পদ্ম আমার কথাগুলো বলে রুম থেকে চলে গেল। আমি মুখে মানলেও আমার মন কেন জানি মানল না পদ্মের কথা। এটা কি কেবল খুনসুটি নাকি তীব্র কোনো অভিমান বুঝতে পারলাম না আমি। রাতে অভ্র আর আব্বা ফিরলেন বেশ দেরি করে। আম্মা চটজলদি খাবার বাড়লেন সবার জন্য। আমার বেশ অনীহা জমল খাবারের প্রতি। আব্বার আনা দইয়ের বাটি থেকে দই নিলাম 1 বাটি। শেষ করে উঠে ঘরে চলে আসলাম। আসার সময় নজরে পড়ল অভ্রের ঠিক ডান পাশে বসে খাবার খাচ্ছে পদ্ম। রুমে এসে আমি সোজা শুয়ে পড়লাম বিছানায়। কতদিন পর এই ঘরটাতে আমি আছি। আমার বিয়ের আগের কত স্মৃতি জমে আছে এই ঘরে। আমি আর পদ্ম এই ঘরে একসাথে থাকতাম। পদ্মের জন্য আলাদা রুম থাকা সত্ত্বেও সে বায়না করে আমার সাথে ঘুমাতো। আমার ঘরের এক কোণে বুকসেলফ ভর্তি বই। একসময় যে কত বই কিনতাম ধারণা নেই। কত রাত সেই গল্পের বই হাতে জেগে কাটিয়েছি ইয়ত্তা নেই। ভাবনায় ছেদ ঘটে আমার পেটে শুভ্রের হাতের স্পর্শে। আমি তার দিকে তাকালাম না। শুভ্র আমাকে কয়েক মুহূর্ত জড়িয়ে ধরে রাখল। আমার হেলদোল না দেখে আমাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে? তাকাচ্ছ না কেন আমার দিকে? আমি শুভ্রের দিকে তাকালাম।
একদম তার চোখে চোখ রেখে কোমল গলায় বললাম, শুভ্র, তুমি কি আমাকে ভালোবাসো? শুভ্র আমার প্রশ্নে কয়েক মুহূর্ত চুপ করে থাকল। আমার দিক থেকে চোখ সরিয়ে নিল। তবে পরের মুহূর্তে আমাকে অসংখ্য চুমুতে পরিয়ে দিল। আমার চোখে, ঠোঁটে, গালে চুমু দিতে দিতে বলল, শুধু ভালোবাসি না, অনেক বেশি ভালোবাসি বেগম। কথাটা বলতে বলতে সে আরো কাছে চলে আসলো আমার। আমি তাকে জড়িয়ে ধরে তার স্পর্শগুলো অনুভব করতে লাগলাম। এই মানুষটা কি জানে আমিও তাকে ভীষণ ভালোবাসি। বোকাসোকা আমি এই শুভ্র নামের ছেলেটিকে নিজের মন প্রাণ উজাড় করে ভালোবাসি। শুভ্র আমার জীবনের প্রথম পুরুষ। 21 বছরের জীবনে সে ছাড়া অন্য কোনো পুরুষ আমার মনে জায়গা পায়নি। চেষ্টা অনেকজন করেছিল স্কুল কলেজে থাকতে। আমার নামে কয়েকশো চিঠিও লিখেছে, কেউ কেউ নাম্বার পাওয়ার আশায় কাটিয়েছে দিনের পর দিন, তবে আমি কাউকেই সুযোগ দেয়নি। আমি মন প্রাণে একটা কথা বেঁধে রেখেছিলাম, আমি পুরোটাই হব আমার স্বামীর। তার জন্যই আমার মনে সবটুকু জায়গা বরাদ্দ। সেখানে অন্য কাউকে একটুও জায়গা দিব না। তবে এদিক থেকে পদ্ম অনেক এগিয়ে। সে ক্লাস 8-এ থাকতেই এক ছেলের প্রেম প্রস্তাবে রাজি হয়ে তার সাথে প্রেম শুরু করেছিল। প্রায় দিন দেখতাম তার হাতে নানা রঙের গোলাপ, রং পেন্সিল, চুলের ফিতা, কানের দুল, আংটি। উপহারে উপহারে তার ব্যাগ ভর্তি থাকত। একদিন মা বাজারে যাওয়ার সময় তাকে দেখে ফেলে সেই ছেলের সাথে কথা বলতে। তারপর যা হবার তাই হলো। মায়ের হাতের পিটুনি খেয়ে পদ্মের প্রেম পালালো। আর ছেলেটা পালালো মায়ের বকা শুনে। তারপর আর পদ্মের প্রেমের গল্প শুনিনি। ও নিজেও বলেনি। তবে আমার বিয়ের কয়েক মাস আগে একদিন সন্ধ্যায় এসে বলছিল একজনকে ভীষণ পছন্দ করে সে। আমি অবাক হয়ে বললাম, কে সেই ছেলে, কি করে, বাসা কোথায়? পদ্ম কিছুই বলল না, শুধু আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসল। আমি হাজারবার শুনেও যখন তার উত্তর পেলাম না তখন হাল ছেড়ে দিলাম। পদ্মর এটা স্বভাব। একটা কথা অর্ধেক বলবে সেটা শোনার জন্য যখন আগ্রহী হয়ে আমি প্রশ্ন করব তখন আর সেই কথা বলবে না। মেয়েটা খুবই বিচ্ছু। আমি অনেক চেষ্টা করে কৌশলে জানতে পারলাম না ছেলেটার কথা। অতএব চিন্তা বাদ দিয়ে দিলাম। তারপর হুট করে একদিন আমার বিয়ে হয়ে গেল শুভ্রের সাথে। তারপরের দিনগুলো ছিল আমার কাছে স্বপ্নের মতোই সুন্দর। আজ বাবার বাসায় আমাদের তৃতীয় দিন। শুভ্র গেছে আব্বার সাথে আমাদের পুকুর থেকে মাছ ধরতে। তার এসব বিষয়ে এত আগ্রহ দেখে আমার ভালোই লাগছে। নিজের মতে বাড়ির সকলের খেয়াল রাখছে। মাকে রান্নার নানা রকম টিপস দিচ্ছে, আবার আব্বার সব কাজের সাথে সাথে থাকছে। আমার আব্বা আম্মার চোখে মুখে আনন্দের ঝলকানি। তবে অন্ধকার নেমেছে পদ্মের মুখে। মেয়েটার কি যে হয়েছে কে জানে। ভাবনার মাঝেই দরজায় নক করে পদ্ম। আমি সেদিকে তাকিয়ে বললাম, নক করার কি আছে, চলে আয়। পদ্ম একটা তেলের বাটি হাতে এগিয়ে আসলো আমার দিকে। বাটিটা মেঝেতে রেখে বলল, না, নববিবাহিত দম্পতির রুমে নক করে ঢোকাই ভালো আপা। আহা, তোর দুলাভাইয়ের কথাই রাগ করিস না। ও মজা করে বলেছিল হয়তো। বাদ দে সেসব কথা। আমার চুলে তেল দিয়ে দে তো। কতদিন আমি তোর হাতে তেল দিই না রে আপা। তোর কথা যে কত মনে পড়ে তোর ধারণাও নাই। কথাগুলো বলতে বলতে পদ্ম আমার সামনে বসল। আমি বিছানার কিনারায় এগিয়ে আসলাম। তেলের বাটি হাতে নিয়ে পদ্মের চুলে বিলি কাটতে লাগলাম। দুবোন খুব গল্প করলাম একসাথে। আমি যাওয়ার পর আমাদের বাসার পাশের এক মুরব্বি করিম চাচা মারা গেছে শুনলাম। চাচার মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগল। চাচা আমাকে খুবই সমীহ করতেন। ওনার 2 ছেলে শহরে চাকরি করে। বাবার খোঁজ খবর নিতে আসে না বললেই চলে। পাড়ার মেরে চাচার একটা চায়ের দোকান ছিল। কোনো রকমে তার সংসারটা চলত। আমি বাসায় ভালো মন্দ রান্না হলেই চাচার জন্য নিয়ে যেতাম। টুকটাক কিছু কিনতে হলে চাচার দোকান থেকেই কিনতাম। চাচার আর পৃথিবীতে নেই শুনে আমার ভীষণ কান্না পেল। ভালো মানুষগুলো যেন পৃথিবী থেকে আগে আগে চলে যায়। চাচার মুখটা আমার কল্পনায় ভেসে উঠল। মনে পড়ে গেল চাচার বলা কথা, পাতা আম্মা,
আপনি রোজ রোজ আমার লগে এত কষ্ট কইরা খাবার আনতে যান কেন? আমি নিজে পাক কইরাই খাইতে পারুম। পদ্মের চুলে তেল দিয়ে তার চুলগুলো বেনি করে দিলাম। চোখ মুছে সোজা হয়ে বসতেই বাইরে থেকে আব্বা ডাক দিলেন। পদ্ম আমার আগে উঠে বের হয়ে গেল বাটিতে থাকা বাকি তেল নিয়ে। আমি শাড়ি গুছিয়ে উঠে দরজার বাইরে পা বাড়ালাম। পায়ের নিচে পিচ্ছিল কিছু একটা অনুভব করতেই আমি পিছলে পড়লাম সেখানে। পায়ে, হাতে, কোমরে অসহ্য ব্যথায় চিৎকার দিলাম। ব্যথায় চোখে পানি চলে আসলো আমার। আমি ব্যথাতুর চোখে আবছাভাবে দেখলাম পদ্মের প্রতিচ্ছবি। তার মুখে অদ্ভুত এক হাসি, চোখে তীব্র হিংসা, রাগ ভরপুর। ব্যথায় আমি বিছানায় শুয়ে কাতরাচ্ছি। আমার পাশে অস্থির হয়ে বসে আছে শুভ্র। ওপর পাশে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে পদ্ম। আমি ব্যথায় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। তখন পা পিছলে পড়ে যাওয়ার পর আমার চিৎকার শুনে শুভ্রই আগে ছুটে এসেছিল। আমাকে কোলে করে ঘরে নিয়ে আসার পর আব্বা আম্মা আসেন। সবশেষে আমার এই ঘরে আসে পদ্ম। শুভ্র উঠে গিয়ে আমার পায়ে হাত দিতেই আমি চিৎকার দিয়ে উঠলাম। অসহ্য যন্ত্রণায় আমার জ্ঞান হারানোর মতো অবস্থা। আমার পাশে এসে শুভ্র চিন্তিত ভঙ্গিতে বসল। আমার গালে হাত রেখে বলল, খুব খারাপ লাগছে? বেশি ব্যথা করছে? ডাক্তার এখনই চলে আসবে, একটু সহ্য করো। আব্বা বললেন, কিন্তু তুই পড়লি কিভাবে? শুভ্র চোখ মুখে কঠিন করে ফেলল আব্বার কথাতে। আমার মাথায় হাত বুলানো থামিয়ে পদ্মের দিকে তাকালো। কটমট করে বলল, তেলে পা পিছলে পড়েছে আব্বু। দরজার বাইরে তেল পড়ে আছে, আর পাতার পায়েও তেল লেগে আছে। আম্মা বললেন, কিন্তু তেল আসবে কোথা থেকে সেখানে? শুভ্র পদ্মের দিকে তাকিয়ে বললেন, সেটা আপনি আপনার ছোট মেয়ের কাছে শুনে দেখুন। শুভ্রের কথা শুনে পদ্ম থতমত খেয়ে গেল। আব্বা আম্মা তার দিকে তাকিয়ে অদ্ভুত চোখে তাকালেন। আমি বিছানায় শুয়ে অভ্রের হাত জড়িয়ে কেঁদে ফেললাম ব্যথায়। শুভ্র, আম্মা, আব্বা আমার পাশে এসে বসলেন। শুভ্র আমাকে জড়িয়ে ধরে বলল, আর একটু অপেক্ষা করো, ডাক্তার আসছে, একটু সহ্য করো। তার কথার মাঝেই ডাক্তার আসলেন ঘরে। আমাকে ব্যথার কাতরাতে দেখে তিনি চিন্তিত হয়ে পড়লেন। আমার পায়ে হাত দিতেই আমি আবারও কুকিয়ে উঠলাম ভীষণ যন্ত্রণায়। শুভ্র আমাকে নিজের বুকে চেপে ধরল। ডাক্তার বুঝলেন পায়ের ফ্র্যাকচারের কথা। আপাতত আমাকে পেইন কিলার দেওয়া হলো। আমি কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছি জানি না। ঘুম যখন ভাঙল তখন আমার পায়ে প্লাস্টার। আমি চেয়ে নড়তে পারলাম না। শুভ্র আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে তখন আমার কপালে হাত বুলিয়ে বলল, আমার তোমাকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে। আরে তেমন কিছুই না। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না পাতা? না, তুমি আমার কাছে আছো না, আমার একটুও কষ্ট হচ্ছে না। শুভ্র আমাকে জড়িয়ে রাখল নিজের বুকের মাঝে। তার চোখে ছলছল করা পানি আমার থেকে আড়াল করে নিল। আমি তার পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিলাম। কয়েক মুহূর্ত পর আম্মা আসলেন রাতের খাবার নিয়ে। আমি উঠে বসলাম খুব কষ্টে। ডাক্তার নাকি বলেছেন একবার এক্স-রে করাতে। শুভ্র এগিয়ে গিয়ে আম্মার হাত থেকে খাবারের প্লেটগুলো নিল। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আম্মা, পদ্ম কই? সে তার ঘরে গিয়ে বসে আছে। তখন আমরা শুভ্রের কথা মতো তাকে জেরা করেছিলাম যে তেল কোথা থেকে আসলো দরজার ওখানে। তখন কান্নাকাটি করে বলল ও নাকি এই ঘর থেকে চুল বেঁধে বের হওয়ার সময় ওর হাত থেকে তেলের বাটি পড়ে গেছিল। ও কাপড় এনে তা মুছতে যাবার আগেই তুই সেখানে পড়ে গেছিস। আমরা ওকে দোষী ভাবছি ভেবে কষ্ট কান্নাকাটি করছে। আমি শুভ্র দিকে তাকালেন। এসব দুর্ঘটনা তো হতেই পারে। তাছাড়াও পদ্ম আমাকে ভীষণ ভালোবাসে। ও কেন ইচ্ছাকৃতভাবে তেল ফেলবে? এতে তার কি লাভ? আম্মা খাবার দিয়ে চলে গেলেন। আমি শুভ্রের দিকে তাকিয়ে বললাম, তোমার কেন মনে হচ্ছে যে পদ্ম ইচ্ছাকৃতভাবে তেল ফেলেছে? মনে হওয়ার কি আছে? সেই ইচ্ছাকৃতভাবেই তেল ফেলেছে। তাই বুঝি? সে কেন এমনটা করতে চাইবে? তুমি বুঝবে না।
তাকে বুঝিয়ে বলো, সময় হলেই বোঝাবো। শুভ্র আমাকে আর কথা বলতে না দিয়ে নিজ হাতে খাবার খাইয়ে দিতে লাগলো আমাকে। আমি জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে রইলাম। সত্যি কি পদ্ম আমাকে ইচ্ছে করে ফেলল? এতে তার কি স্বার্থ ভাবতে ভাবতে সময় কাটল। সেই দুর্ঘটনার পর আমরা আর 3 দিন থাকলাম বাবার বাসায়। তারপর আমাদের আবার ফিরতে হবে শুভ্রদের বাসায়। আমি খুব কষ্ট কোনোরকম চলতে পারছি। আম্মা আব্বা আমাকে বললেন পদ্মকে সাথে নিতে। শুভ্র 2-3 বার বারণ করলেও আব্বা আম্মা জোর করাতে সে আর কিছু বলল। নারী বাসায় ফেরার সময় আমাকে বলল তৈরি হয়ে নিতে। এ কথা শুনে খুশি মনে পদ্ম গেল তৈরি হতে। আমি শাড়ি পরে ধীর পায়ে হেঁটে আব্বা আম্মার থেকে বিদায় নিলাম। আম্মা আমাকে শাশুড়ির জন্য আনা কাপড়, অভ্রের জামা বুঝিয়ে দিলেন। আমি তা ব্যাগে রেখে এগিয়ে গেলাম। শুভ্র একটা গাড়ি ভাড়া করে আনলো যেন আমাকে কষ্ট করে বাসে চড়ে যেতে না হয়। আব্বা আম্মার থেকে বিদায় নিয়ে শুভ্র ব্যাগ নিয়ে গাড়িতে গিয়ে বসল। পদ্ম বিদায় পর্ব সেরে নিল। আমি আর পদ্ম গাড়িতে বসতেই গাড়ি আপন গতিতে চলতে লাগলো। আমার পাশে বসে থাকা পদ্ম আমাকে একটু পরপর প্রশ্ন করছে আমার কিছু লাগবে কিনা, কষ্ট হচ্ছে কিনা এসব। আমি মাথা দুলিয়ে সিটে হেলান দিলাম। সামনের লুকিং গ্লাসে চোখ পড়তেই দেখলাম শুভ্র আমার দিকেই তাকিয়ে। আমি সেই দৃষ্টিতে দৃষ্টি রেখে মিষ্টি হাসলাম। তারপর কখন ঘুমিয়েছি মনে নেই। ঘুম যখন ভাঙল তখন আমি শুভ্র কোলে হেলে শুয়ে আছি। আমি উঠে চারপাশে তাকিয়ে দেখলাম পদ্ম ড্রাইভারের পাশের সিটে বসা। শুভ্রের থেকে জানতে পারলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে সে পেছনের সিটে আমার সাথে এসে বসেছে, যেন আমার ঘুমাতে সুবিধা হয়। পদ্মের দিকে তাকিয়ে দেখলাম ওর চেহারা সেই উৎসাহ আর নেই, বরং মুখটা মলিন হয়ে আছে। শুভ্র আমার দিকে পানির বোতল এগিয়ে দিল। আমি মুখে ভেজা হাত দিয়ে মুছে নিতেই একটা বিস্কিট এগিয়ে দিল শুভ্র। আমি তা মুখে পুরে তার দিকে তাকাতেই হাসল মিষ্টি করে। আমার সামনে চলে আসা চুলগুলো হাতের সাহায্য সরিয়ে দিয়ে গুনগুন করে গাইল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? সামনে থেকে পদ্ম কটমট করে বলল, একটুও ভালো হতো না শুভ্র। আমি এবং শুভ্র দুজনই পদ্মের দিকে থম মেরে তাকালাম। শুভ্রের দৃষ্টিতে রাগ ভরপুর আর দৃষ্টিতে বিস্ময়। শুভ্রের বাসায় আসতেই আমার শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আমিও তার আদরে আহ্লাদি হয়ে কেঁদে ফেললাম। আমার পায়ের অবস্থা দেখে তিনি খুব দুঃখ পেলেন। বারবার করে শুভ্রকে বললেন কেন আমার খেয়াল রাখেনি। আমি হাসি মুখে তাকে শান্ত করে অভ্রের খোঁজ করতেই জানলাম সে বন্ধুদের সাথে ঘুরতে গেছে কয়েকদিনের জন্য। শুভ্র বেশ রাগ করল কথাটা শুনে। মাকে একা বাসায় রেখে কেন গেল সে? আমার পাশে থাকা পদ্মকেও বুকে জড়িয়ে নিলেন মা। তাকে আদর করে বললেন সে যেন অনেক দিন থেকে যায় এই বাড়িতে। এর মাঝে আমাকে ধরে রুমে বসিয়ে আসলো শুভ্র। আমি নিজেই হাঁটাচলা করতে পারছি, তবু জনাব আমাকে এক মুহূর্ত যেন চোখের আড়াল করছে না। আহা শুভ্র, তুমি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো। চিন্তার কারণ তো সাথেই এনেছি। আমি অবাক হয়ে তাকালাম শুভ্রের দিকে। সে আমাকে বিছানায় বসিয়ে বলল, মানে তোর এই পায়ের ফ্র্যাকচার সাথে করে আনলাম এটার কথা বলছি। আমি শুভ্র হাত চেপে ধরলাম। বললাম, সত্যি সত্যি বলো তো তোমার আর পদ্মের মাঝে কি হয়েছে? তোমরা এমন একে অপরের সাথে কথা কাটাকাটি করছো কেন? এখন কি এসব বলার সময়? এখন তোমার বিশ্রামের সময়। তাছাড়াও আমাকে আজ একবার অফিস যেতে হবে। কখন আসবে তুমি? চলে আসবে বেগম। খুব জলদি চলে আসব। খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, না হলে যেতাম না। আমারও যে আমার বেগম ছাড়া মন বসছে না। থাক, বাদ দাও তোমার রসিকতা। এটা রসিকতা নয় বেগম, ভালোবাসা। শুভ্রের কথা শুনে আমি হেসে ফেললাম। আমার কপালে চুমু এঁকে শুভ্র চলল ওর অফিসের দিকে। যাওয়ার আগে আমার কিছু লাগবে কিনা বারবার করে শুনে গেল। আমি একগাল হেসে বললাম, আমার কিচ্ছু চাই না মশাই। আমি যতই বলি কিছু লাগবে না, তবুও সে আসার সময় ঠিক কিছু না কিছু নিয়ে আসবে সাথে করে, এটা আমার বেশ জানা।
আমি বিছানা থেকে উঠে শাড়ি পাল্টে নিলাম। ততক্ষণে পদ্ম আমার ঘরে হাজির। আমার হাত টেনে বলল, আপা, তোর শ্বশুর বাড়িটা তো রাজপ্রাসাদ রে। তোর শ্বশুর মশাই কি জমিদার ছিলেন? আমি হেসে ফেললাম পদ্মের কথাতে। বললাম, হ্যাঁ ছিলেন তো। কোথাকার জমিদার আপা? তোর কল্পনার। পদ্ম রাগ করল আমার কথায়। আমি হাসতে হাসতে পদ্মের পাশে বসলাম। ও আমার দিকে তাকিয়ে বলল, আপা, তোর পায়ে কি এখনো অনেক ব্যথা? না রে, সামান্য। পদ্ম আমার ঘরের সবকিছু ঘুরে ফিরে দেখতে লাগলো। আমার আলমারিতে রাখা সব শাড়ি, আমার ড্রেসিং টেবিলে থাকা সব গহনা, সব হাতে নেড়ে চেড়ে দেখল। তারপর আমার পাশে এসে বসে আমাকে একটা আংটি দেখিয়ে বলল, এটা কবে কিনলি আপা? এটাতে শুভ্র আমাকে দিয়েছিল এ বাড়িতে আসার পর। খুব সুন্দর এটা আপা। পদ্মের মন খারাপ আমার চোখ এড়ালো না। আমি ওকে কিছু জিজ্ঞেস করার আগেই ও আমার কাছ থেকে উঠে চলে গেল। আলনার ওপর থেকে একটা বাঙ্গি কালারের শার্ট হাতে নিয়ে বলল, এটা পরলে শুভ্রকে খুব বেশি স্নিগ্ধ লাগে, তাই না আপা? আমি ওর দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। ও শার্টটা এভাবে হাতে জড়িয়ে রেখেছে দেখে খুব অস্বস্তি লাগলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, শার্টটা আয়রন করে রেখে দে, পদ্ম, ভাত ভেঙে যাবে। আর শুভ্র না তোর বয়সে বড়? নাম ধরে বলবি না। শুভ্র শুনলে রাগ করবে, তখন গাড়ির ভেতরও তো বকা শুনলি। তাতে কি? কিন্তু ওকে আমি শুভ্র বলেই ডাকব। পদ্ম শার্টটা রেখে চলে গেল। আমার শরীর ঝিমঝিম করতে লাগলো হুট করেই। আমি তীব্র অশান্তি বোধ করলাম। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি দুহাতে মুখ ঢেকে খুব কাঁদলাম। রাতে শুভ্র আসলো একটু দেরি করেই। আমি ততক্ষণে খেয়ে শুয়ে পড়েছি। শুভ্র এসে আমার গালে মুখে হাত দিয়ে স্পর্শ করল। আমি বিছানায় উঠে বসতেই আমার হাতে ধরিয়ে দিল একটা বেলি ফুলের মালা। আমি খুশিতে ওর দিকে তাকিয়ে বললাম, পরিয়ে দাও। সে খুশি খুশি আমার এলো খোঁপায় ফুলের মালাটা পরিয়ে দিল। আমার থুতনিতে হাত রেখে বলল, আমার প্রিয়তমা স্ত্রীকে এত সুন্দর লাগছে। মাশাআল্লাহ, যেন হুর এসেছে আমার ঘরে। আমি লজ্জায় ওর বুকে মাথা রাখতেই রুমের দরজায় নক করল পদ্ম। আমি সরে বসে তাকে আসতে বললাম। তবে তাকে দেখেই শুভ্র চোয়াল শক্ত হয়ে গেল। পদ্ম এসে বলল, খেতে চলুন। শুভ্র আমার দিকে তাকিয়ে বলল, তুমি খেয়েছ? আমি হ্যাঁ বোধক মাথা দুলালাম। পদ্ম আবারও বলল, আপাসহ সবাই খেয়েছি। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। এবার যেহেতু চলে এসেছেন, খেতে চলুন। আমি একবার শুভ্রের দিকে তাকালাম তো আরেকবার পদ্মের দিকে। শুভ্র জন্য তার না খেয়ে থাকার ব্যাপারটা দৃষ্টিকটু লাগলো। পদ্ম এটুকু বলেই চলে গেল রুম থেকে। শুভ্র ফ্রেশ হয়ে এসে আমাকে ওষুধ খাইয়ে চলে গেল ঘর থেকে খাবার খেতে। আমি অসম্ভব অস্থিরতা নিয়ে বসে থাকলাম ঘরে। আমার কিছুই ভালো লাগছে না কেন জানি। বেশ অনেকক্ষণ কেটে গেল, তবুও শুভ্র ঘরে আসে না দেখে খুব অস্থির লাগলো। একবার ভাবলাম ঘরের বাইরে গিয়ে দেখব, তবে মন বলল যাব না। আমি বারান্দার দিকে গিয়ে একটু দাঁড়ালাম। বারান্দায় বয়ে চলা ঠান্ডা বাতাস আমার শরীর ছুঁয়ে যেতেই শিহরণ খেলে গেল সারা শরীরে। মনকে আর আটকে রাখতে পারলাম না। ধীর পায়ে এগিয়ে গেলাম ডাইনিংয়ের দিকে। তবে পায়ে বেশি ভর দিয়ে হাঁটার কারণে ব্যথা করে উঠল আমার পায়ের গোড়ালি। তবে তার আগে কানে আসলো পদ্মের কণ্ঠ, আমাকে মাফ করে দাও শুভ্র। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন তা শুধরাতে চাচ্ছি। আমাকে প্লিজ মাফ করে দাও। আমার পায়ে গরম তেল মালিশ করে দিচ্ছে শুভ্র। পাশে বসে তা তদারকি করছে অভ্র। পদ্ম দরজার কাছে দাঁড়িয়ে আছে চুপচাপ। তার দৃষ্টি ফ্লোরের দিকে সীমাবদ্ধ। আমি একবার পদ্মের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিলাম।
আমি দৃষ্টি দিলাম শুভ্রের দিকে। সে খুব মনোযোগ দিয়ে আমার পায়ে গরম সরিষার তেল মালিশ করছে। তার সাদা টি শার্টের বুকের বোতামগুলো খোলা, কপালে ছড়িয়ে ছিটিয়ে উঠছে চুল। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম শুভ্রের দিকে। শুভ্র মালিশ থামিয়ে আমার দিকে তাকালো। খুব কি ব্যথা করছে পাতা? না, এখন কমে গেছে। তোমাকে আর মালিশ করতে হবে না, অভ্র বলল। না ভাইয়া, আম্মু বলেছে পাক্কা 1 ঘন্টায় রসুনের তেল দিয়ে ভাবির পায়ে মালিশ করতে। আমি হেসে বললাম, এটা রসুনের তেল না, সরিষার তেল। অভ্র বলল, রসুন দিয়েই তো তেল জাল করেছে। তার মানে রসুনের তেল? শুভ্র বলল, তোকে এত মাতব্বরি করতে হবে না, ঘরে যা। আমাকে চলে যেতে বললে? এত বড় অপমান! কাবাবে হাড্ডি আমি, তাই না? আমার জন্য তোমরা রোমান্স করতে পারছো না বুঝি? শুভ্র বিছানায় রাখা একটা বালিশ ছুঁড়ে মারল অভ্রের দিকে। মুখে বলল, একটা ধরে দেব। অভ্র বালিশটা আবার পাল্টা শুভ্রের দিকে ছুঁড়ে মেরে দৌড় দিল। আমি 2 ভাইয়ের খুনসুটি দেখে হেসেই চললাম। শুভ্র পদ্মের দিকে না তাকিয়ে বলল, রাত অনেরই হয়েছে, আমাদের ঘুমানো উচিত। কথাটা শুনতেই পদ্ম তেলে বেগুনে জ্বলে উঠল যেন। আমার দিকে তাকিয়ে বলল, আব্বাকে কাল কল দিবি আপা? আমি বাসায় যাব কালই। কথাটা বলেই সে রুম ছেড়ে চলে গেল। আমি শুভ্রের দিকে অসহায়ভাবে তাকালাম। আমার মনে তখন হাজারো প্রশ্ন। কি কারণে পদ্ম শুভ্রের কাছে মাফ চাইছিল? কেন শুভ্র পদ্মকে দেখলে এত রেগে যাচ্ছে? আমি চুপচাপ শুয়ে পড়লাম। শুভ্র দরজা আটকে লাইট অফ করে বিছানায় আসলো। আমাকে জড়িয়ে ধরে বলল, আমার সোনা বউ, আমার বেগম জান। আমি বলল, মা। ভনিতা না করে বলো কি চাই? শুভ্র আমার চুলে বিলি কাটতে কাটতে বলল, তোমাকে চাই বেগম। আমি ওর দিকে ফিরে তাকালাম। আস্তে বলল, আমি তো শুধু তোমার শুভ্র। কিন্তু তুমি কি শুধু আমার? শুভ্র আমার কথা শুনে চমকাল। থমকে রইল কয়েক মুহূর্ত। আমার দিক থেকে চোখ না সরালে ওর দৃষ্টি পাল্টে গেল। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে আমাকে বুকের সাথে মিশিয়ে নিল। আমার কানে চুমু দিয়ে বলল, আমিও তোমারই। আমি ওর কথায় শুধু মুচকি হাসলাম। ঘরের জানালা খোলা থাকায় ঘরে এক ঝাঁক চাঁদ পর আলো এসে লুকোচুরি খেলতে লাগল। আমি সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা আব্বা আসলেন আমাদের বাসায়। পদ্ম থেকে কল দিয়ে নিতে আসতে বলায় সে এসেছেন তাকে নিতে। আমার খুবই খারাপ লাগলো ব্যাপারটা। একটা দিন হলো না সে এসেছে, এর মাঝে চলে যাবে। আমি বারবার তাকে চেয়েও আটকাতে পারলাম না। আমি নির্বাক দর্শক হয়ে দেখলাম সে আব্বার সাথে চলে যাচ্ছে। আমার শাশুড়ি বার দুয়েক আটকালো তাকে। দরকারি কাজ আছে কলেজে বলে সে চলে গেল আব্বার সাথে। শুভ্র আব্বার সাথে কথাবার্তা বলে চলল নিজের অফিসে। আব্বা খাওয়া দাওয়া শেষে পদ্মকে নিয়ে চলে গেলেন। পদ্ম আমার সাথে একটা কথা পর্যন্ত বলল না। আমার মনটা তখন ভীষণ খারাপ হলো। নিজের একমাত্র আদরের বোনটার অবহেলায় আমার মনটা বিষিয়ে উঠল। পদ্ম আর আমার সেই মিল কোথায় যেন হারিয়ে গেছে উপলব্ধি করলাম। সারাদিন আমার কাটল তীব্র মন খারাপে। শাশুড়ি মা আমাকে দুবার খেতে ডেকে গেলেন, তবুও উঠলাম না। শুভ্র অফিস থেকে আসলো সন্ধ্যায়। দেখলাম নিজেই খাবারের প্লেট হাতে ঘরে আসলো। আমাকে বিছানা থেকে টেনে তুলে বলল, কি সমস্যা, সারাদিন খাওনি কেন? তুমি পদ্মের সাথে এমন ব্যবহার না করলেও পারতে শুভ্র। মেয়েটা কষ্ট পেয়ে চলে গেল। আমি তার সাথে কিছুই করিনি, সে নিজেই চলে গেছে। আমি মুখ ফিরিয়ে রাখলাম শুভ্রের থেকে। কি এত সমস্যা তাদের মাঝে কে জানে। শুভ্র আমার হাত টেনে আমাকে তার দিকে ঘোরালো। ভাত মাখিয়ে এক লোকমা মুখের সামনে ধরল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে সেই লোকমা মুখে নিলাম। আর যাই হোক, এই মানুষটাকে অগ্রাহ্য করার সাধ্য আমার নেই। শুভ্র আমাকে বলল, দেখো পাতা, এমন অনেক কিছু আমি করেছি বা করতে পারি যা তোমার ভালো লাগবে না। তবে তা আমাদের ভালোর জন্যই করেছি বা করব, এটুকু বিশ্বাস রাখতে পারো।
আমি ওর দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। মানুষটার চোখে অদ্ভুত এক মায়া আছে, যা আমাকে কাবু করে ফেলল। আমি মাথা দুলিয়ে সম্মতি জানালাম। সে আমাকে নানা উপদেশ দিল খাওয়াতে খাওয়াতে। আমি ভাতের সাথে সাথে তার সকল উপদেশও গিললাম। আরও 4 মাস পরের ঘটনা। আমি কয়েকদিন যাবৎ কোনো খাবার খেতে পারছি না। মাছের গন্ধে আমার বমি আসার উপক্রম। যাই খাচ্ছি তাই বমি করে দিচ্ছি। সারাদিন নাকের কাছে লেবু পাতা নিয়ে রাখি। কোনো খাবারের নাম শুনলেও পেটের ভেতর পাকিয়ে ওঠে। অতিষ্ঠ আমি এসব যন্ত্রণায়। খাবার টেবিলে শাশুড়ি মা শুভ্রকে বললেন একবার ডাক্তারের কাছে গিয়ে ঘুরে আসতে। কথাটা বলতে বলতে তিনি মুখ টিপে হাসলেন কেমন জানি। শুভ্র সম্মতি জানিয়ে বলল আজ বিকালে নিয়ে যাব। সেদিন সারাদিন আমার কাটলো একটু ফল খেয়েই। বিকালে জলদি অফিস থেকে চলে আসলো শুভ্র। আমি তখন ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসে। শুভ্রীর আমার দিকে তাকিয়ে বলল, শরীর বেশি খারাপ লাগছে? খুব খারাপ লাগছে। তৈরি হও, চলো ডাক্তার দেখিয়ে আসি। কথাটা বলে সে নিজেই আলমারি খুলে আমার জন্য শাড়ি বের করে দিল। আমাকে রেডি হতে বলে নিজে রেডি হয়ে বের হলো। ডাইনিংয়ে অপেক্ষা করবে বলে চলে গেল রুম থেকে। আমি শাড়ি নিয়ে ক্লান্ত ভঙ্গিতে হেলে দুলে রেডি হলাম। ডাইনিং রুমে এসে দেখলাম শুভ্র সোফায় বসে। তার পাশে বসে অভ্র এবং একটু দূরে দাঁড়িয়ে আমার শাশুড়ি মা। আমাকে দেখে মা এগিয়ে আসলেন। আমার থুতনি ধরে বললেন, খুশির সংবাদই যেন হয়। আমি বোকা বোকা চোখে শুভ্রের দিকে তাকালাম। সে নিজেও মিটিমিটি হাসল। অভ্র বলল, হ্যাঁ, চটজলদি আমার কিন্তু একটা জুনিয়র চাই যে আমাকে চাচ্চু ডাকবে। শুভ্র আর আমি তাদের থেকে বিদায় নিয়ে বের হলাম ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে চেক আপ করানো হলো। ডাক্তার টেস্ট করে বললেন, আপনারা যা ধারণা করেছেন তাই সত্যি। মিস্টার শুভ্র মাহমুদ, আপনি বাবা হতে চলেছেন। শুভ্র খুশি তখন দেখার মতো ছিল। পারে না পুরো হসপিটাল মাথায় তুলে ফেলে জনাব। আমি হেসে তার পাগলামি দেখছি। ডাক্তার আমাদের কিছু উপদেশ দিলেন, খুব কেয়ারফুল থাকতে বললেন। হসপিটাল থেকে বের হয়ে আমরা রিক্সা নিলাম। বাসায় আসার পথে সারাটা পথ আমার হাত তার হাতের মাঝে আটকে রেখেছিল শুভ্র। আমি বারবার তার খুশি দেখছিলাম। বাসায় এসে শাশুড়ি মাকে বলতেই তিনি তো খুশিতে আত্মহারা। অভ্রীর আমাকে এসে বলল, দেখেছ আমার ভাই কত ফিট। শুভ্রের দৌড়ানিতে এসে সেখান থেকে পালালো। সন্ধ্যা কাটলো আমাদের নানা গল্পে। শাশুড়ি মা আমাকে বোঝালেন এই অবস্থায় কি করা যাবে কি করা যাবে না সকল কিছু। আমি সব চুপচাপ শুনলাম আর দূর থেকে দেখলাম শুভ্র ছটফট করছে কখন আমি রুমে যাব। রাত হওয়ায় আমি রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। আমি রুমে ঢুকতেই দরজা আটকে আমাকে কোলে তুলে নিল শুভ্র। খুশিতে আত্মহারা হয়ে বলল, আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে দামি উপহার দিয়েছ পাতা। আজ তুমি আমার থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো কি চাও? আমি ওর চোখের দিকে তাকিয়ে গলা জড়িয়ে বললাম, আমি তোমাকে চাই শুভ্র, শুধু তোমাকেই চাই। তারপরের দিনগুলো ছিল আমার কাছে স্মরণীয়। আমি একটু একটু করে অনুভব করছিলাম একটা যে কোনো সম্পর্কে কতটা প্রভাব ফেলে। আমার বাবার বাসায় ফোন করে যখন তাদের জানানো হলো আমি মা হতে চলেছি, তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। আব্বা আম্মা সেদিনই এক গাদা ফলমূল নিয়ে হাজির হলেন শুভ্রদের বাসায়। সবার খুশির মাঝে একমাত্র পদ্মকেই দেখলাম অখুশি। তবে এত মানুষের সামনে তা বড্ড ফিকে লাগলো আমার কাছে। আমার এক ফুপু ছিলেন যিনি তার ছেলের সাথে আমার বিয়ে করাতে চেয়েছিলেন। আব্বা আম্মা রাজি হয়ে বললেন না, আমাকে বিয়ে দিয়ে দিলেন শুভ্রের সাথে। এ নিয়ে ফুপু আব্বা আম্মার সাথে কথা বলা বন্ধ করে দিলেন রাগে। অথচ আমার বাচ্চা হবে শুনে তিনিও রাগ অভিমান ভুলে আব্বার আম্মার সাথে আসলেন। বাচ্চার জন্য হাতে বোনা উলের 2টা মোজাও আনলেন। বাসায় এসে আমার মাথায় হাত দিয়ে ফুপু বললেন, আল্লাহ তোমাকে বর ঘর সব সুন্দর দিয়েছেন। মাশাল্লাহ, এবার তোমার কোল জুড়ে একটা ছোট্ট রাজকন্যা বা রাজকুমার দিক আম্মা যান। আমি মিষ্টি হাসলাম ফুপুর কথাতে।
যে বাচ্চা এখনো পৃথিবীতে আসেনি তাকে ঘিরে মানুষের মান অভিমান ঘুচে গেছে। পুরো বাড়িটাতে উৎসব উৎসব আমেজ তৈরি হয়েছে। শুভ্রের মুখের হাসি যেন এক মুহূর্ত সরছে না। আমার আব্বা, আম্মা, শুভ্রের মা একসাথে খোশগল্পে মেতে উঠেছে। আমি সবার দিকে তাকিয়ে পদ্মকে কাছে ডাকলাম হাতের ইশারায়। পদ্ম ধীর পায়ে আমার কাছে এগিয়ে এসে পাশে বসল। আমি ধীর গলায় বললাম, তুই খুশি না? আমার বাবু আসবে, তোকে খালাম্নি ডাকবে। পদ্মের চোখে পানি চলে আসলো। আমার কোলে মাথা রেখে বলল, আমি ভীষণ খুশি আপা। তোর বাবু আসবে, ওর ছোট্ট ছোট্ট হাত পা হবে। আমি ওকে কোলে নিব। বাবু আমাকে খালাম্নি ডাকবে। আমি খুব খুশি আপা। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। বোনটাকে আমি ভীষণ ভালোবাসি। ছোট থেকে একসাথে বড় হয়েছি দুজনে। এ বাঁধন কি কখনো নষ্ট হওয়ার নাকি? আব্বা আম্মা একদিন থেকে পদ্মকে সাথে নিয়ে চলে গেলেন। পদ্ম যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি কয়েকদিন পর আসবো কিন্তু আপা, তোর কাছে অনেকদিন থাকবো। আমি মাথা দুলিয়ে সম্মতি জানালাম। শুভ্র তাদের এগিয়ে দিয়ে অফিস গেল। তারপরে এভাবেই শুভ্রের যত্নে কাটল 2 মাস। আমি এখন 3.5 মাসের গর্ভবতী। শুভ্রির আমার ছোট বড় সকল কিছুর খেয়াল রাখে। আমাকে এটা ওটা এনে এনে খাওয়াবে। 2 দিন আগে তো আমার মায়ের কাছে কল করে আচার বানানোর রেসিপি নিয়ে একা একা আচার বানিয়েছে। হাজারটা বাবুর পিক এনে লাগিয়েছে ঘরের দেওয়ালে। আমাকে আগলে রাখে ভীষণভাবে। মাঝে মাঝে আমার বুকে মাথা রেখে বলে, আচ্ছা পাতা বাবু কার মতো দেখতে হবে? কি জানি। আচ্ছা ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে? আল্লাহ জানে। আচ্ছা আমরা তো নাম ঠিক করিনি এখনো। বাবুর নাম কি রাখবো? দেখা যাক। আহা, তোমার দেখি একটু উত্তেজনা নেই ভেতরে যে আমাদের বাবু আসবে পৃথিবীতে। মশাই, বাবু আসার এখনো অনেক দেরি। তখন শুভ্রর আগে গাল ফুলিয়ে থাকে। আমি ওর দিকে তাকিয়ে হেসে ওর গালে চুমু দিতেই ওর রাগ গলে যায়। 2 দিন পর আমার জন্মদিন। তা নিয়ে মশাই এখন গভীর চিন্তায় মগ্ন। আমাকে কিভাবে খুশি করা যায়, কি করলে আমার ভালো লাগবে, এই নিয়ে অভ্রের সাথে গম্ভীর আলাপ হয়। আমি শুধু চেয়ে চেয়ে দেখি সবকিছু। মনে মনে ভাবি, আল্লাহ এই খুশিতে কারো নজর না লাগুক। তবে সব দোয়া কি আর কবুল হয়? আমাদের সকলের এই খুশিতে নজর লেগে গেল। দিনটি হলো রবিবার। ঘড়ির কাঁটায় রাত তখন 11:10। শুভ্র তখনও বাড়ি ফেরেনি। আমি রুমে এসে তার অপেক্ষায় ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙল কারো অনবরত চুমুতে। আমি চোখ মেলে ঝাপসা দেখলাম শুভ্র দাঁড়িয়ে নীল পাঞ্জাবি পরে। আমি উঠে বসলাম, তার দিকে তাকিয়ে অবাক হলাম। তার উদ্দেশ্যে বললাম, কি ব্যাপার, এত রাতে পাঞ্জাবি পরে নায়ক সেজে কই যাও? শুভ্র আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, 10 মিনিট দিলাম পাতা, চটজলদি শাড়িটা পরে আসো, একটা প্রশ্ন না করে। আমি চেয়েও প্রশ্ন করতে পারলাম না। বাথরুমে ঢুকলাম শাড়ি হাতে। বের হতেই ভূত দেখার মতো চমকে গেলাম। রুমে আমার শাশুড়ি, দেওর আর শুভ্র দাঁড়িয়ে কেক, ফুল আর বেলুন হাতে। আমি চমকে গেলাম তাদের এমন কাণ্ডে। জীবনে প্রথমবার আমার জন্মদিনে কেউ এমন সারপ্রাইজ দিল। বিয়ের চগের সবগুলো জন্মদিনে আম্মা ক্ষীর রান্না করতেন, বাসায় ভালো মন্দ রান্না হতো। আব্বা বিকালে একটা ড্রেস এনে হাতে ধরাতেন, সাথে কিছু টাকা। এভাবেই আমার জন্মদিন কাটতো, অথচ আজ এত বড় সারপ্রাইজ। আমি তো খুশিতে কেঁদেই ফেলবো এমন অবস্থা। শুভ্র আমার হাত ধরে বিছানায় বসালো, 3 জনে হ্যাপি বার্থডে গান নিয়ে শোনালো। আমি মোমবাতিতে ফু দিয়ে কেক কাটলাম। একে একে শুভ্রীর,
শাশুড়ি মা এবং অভ্রকে খাওয়ালাম। সেই রাতটা কাটল খুব সুন্দরভাবে। আমার জন্মদিন উপলক্ষে শুভ্র আগের দিন আব্বা আম্মাকে খবর দিয়ে রেখেছিল। তারা সকাল না হতেই হাজির হলেন আমাদের বাসায়। আমি ঘুম থেকে উঠে তাদের দেখে আরেক দফা চমকে গেলাম। তবে বুঝতে পারিনি এর চেয়েও বড় চমক অপেক্ষা করছিল আমার জন্য। বিকাল ঘনিয়ে সন্ধ্যা নেমেছে ততক্ষণে। বাসায় অনেক মানুষকে দাওয়াত করা হয়েছিল। তারা হই হুল্লোড় করে বাড়ি ফিরেছেন। বাসায় আছেন আব্বা, আম্মা, পদ্ম, অভ্র, শুভ্র আর আমার শাশুড়ি। আমি ক্লান্তভাবে সোফায় বসতেই পদ্ম এসে আমার হাতে সন্দেশ ধরিয়ে দিল। আমার চোখ চিকচিক করতে লাগলো সন্দেশের বাটি দেখে। ইহজগতে আমার সবচেয়ে প্রিয় খাবার বোধ হয়ই মিষ্টি। আমি কয়েক মুহূর্তে বাটি শেষ করলাম। পদ্ম বলল, একটু শরবত এনে দিব তোকে আপা? আমি বললাম, দে এক গ্লাস। সে শরবত এনে দিতেই এক চুমুকে তা শেষ করে সোফায় হেলে বসে রইলাম। শুভ্র বাইরে গেছিল, বাসায় এসে আমাকে সোফায় দেখে রাগ করল। ঘরে উঠিয়ে রুমে আনল। বিছানায় শুয়ে দিয়ে আবার চলে গেল। আমি ক্লান্ত শরীর নিয়ে ঘুমের দেশে তলিয়ে গেলাম। ঘুম ভাঙল পেটে তীব্র যন্ত্রণায়। আমি পেটে হাত দিয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলাম। আমার কান্নার শব্দে বাসায় সবাই রুমে আসলেন। আমাকে শুভ্র দুহাতে জড়িয়ে বারবার জিজ্ঞাসা করল আমার কি হয়েছে। আমি পেটে হাত দিয়ে কেঁদে গেলাম। টের পেলাম রক্তে আমার বিছানা ভেসে যাচ্ছে। আমি সন্দিহান চোখে শুভ্রের হাত দুটো আঁকড়ে বললাম, আমার বাচ্চা শুভ্র, আমার অংশ শুভ্র, ওকে হারাতে দিও না প্লিজ, ওকে হারাতে দিও না। নিভু চোখে আমি ব্যথায় কাতরাতে কাতরাতে ঢলে পড়লাম শুভ্রের বুকে। তারপর যখন জ্ঞান ফিরল তখন আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমার পাশে আমার হাত আঁকড়ে মাথা নিচু করে বসে আছে শুভ্র। আমি আস্তে আস্তে চোখ খুলে ওর ধরে রাখা হাতটায় চাপ দিলাম। মাথায় চিনচিনে ব্যথার উপস্থিতি ঠিক টের পেলাম। শুভ্র আমার দিকে তাকালো, আমার গালে হাত দিয়ে বলল, ঠিক আছো তুমি? আমি ওর হাতের ওপর হাত রেখে ভাঙা গলায় বললাম, আমাদের বাচ্চা? ও ঠিক আছে শুভ্র? শুভ্র চোখ নামিয়ে নিল। আমি ওর হাত ধরে উঠে বসলাম। মাথা ব্যথা এবং দুর্বলতায় আমি কথা বলতে পারছি না। ভাঙা গলায় নিজের সবটুকু শক্তি দিয়ে প্রশ্ন করলাম, বলো আমার বাচ্চা ঠিক আছে শুভ্র? শুভ্র আমাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। আমার মাথা নিজের বুকে চেপে ধরে বলল, আমাদের জান্নাতের ফুল জান্নাতে ফেরত এসে পাতা। আমরা তার বাবা মা হওয়ার যোগ্য না। আমাদের বাচ্চাটা আর নেই। আমি নির্বাক হয়ে পড়লাম। আমার ভেতর বেড়ে ওঠা ছোট্ট অস্তিত্বটা নেই শুনে আমার আকাশভেঙে কান্না আসলো। আমি হতবাক চোখের সামনে তাকিয়ে দেখলাম কেবিলের দরজার কাছের ওপর পাশে পদ্মের প্রতিচ্ছায়া। কানে বাজল শুভ্র কথাগুলো, আমাদের বাচ্চাটা আর নেই। আমার কোল জুড়ে বাচ্চা আসবে এই আনন্দে সকলে যতটা খুশি ছিল তার চেয়ে বেশি খুশি ছিলাম আমি। ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠবে আমার ভেতর। আমার অস্তিত্বের সাথে মিশে থাকবে তার অস্তিত্ব। আমার গর্ভে বেড়ে উঠবে সে। ভূমিষ্ঠ হয়ে আমার মমতার চাদরে মুড়ে থাকবে সে। আমার কোলে হাসবে, আমার কোলে কাঁদবে, আমাকে মা বলে ডাকবে। এসব কল্পনায় আমি দিনগুলো কাটাতাম। স্বপ্ন দেখতাম আমার কোলে হাসতে থাকা একটা ছোট্ট শিশু। আমার স্বপ্ন ভেঙে টুকরো হলো সেদিন হসপিটালে। আমার ভেতর বেড়ে ওঠা ছোট্ট নিষ্পাপ প্রাণটা দুনিয়া থেকে চলে গেল। আমার কোল জুড়ে সে থাকবে না, আমার ভেতর তার অস্তিত্ব আর নেই ভাবতেই আমার আকাশ ভেঙে কান্না আসত। আমাকে সে মা বলে ডাকবে না, তাকে আমি বুকে জড়িয়ে নিতে পারবো না, এর চেয়ে বড় যন্ত্রণা বোধহয় পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আমি বাচ্চার শোকে পাগল। প্রায় তখন আমাকে হসপিটাল থেকে বাসায় আনা হলো। প্রায় 4 মাসে মিসক্যারেজ হওয়ায় শরীর ফুরবল। অতিরিক্ত ব্লিডিং হওয়ায় ব্লাড দেওয়া লাগলো। বাসায় এসে আমি দিনরাত রুমে লাগানো বাচ্চাদের ছবিগুলোর দিকে তাকিয়ে থাকি। উপায়ন্তর না পেয়ে শুভ্র সেগুলো খুলে ফেলল। শুভ্রের বানানো আচারের বয়ম দেখলে আমার হৃদয় জ্বলে যায়। আমি নিজের দিকে তাকাতে পারতাম না। মনে হতে সেই ছোট্ট প্রাণটা আর আমার গর্ভে নেই।
আমি দিনরাত কান্নাকাটি করতে লাগলাম। আব্বার কাজের জন্য আম্মা বেশি দিন থাকতে পারল না আমার বাসায়। তবে যাওয়ার আগে পদ্মকে রেখে গেল। শুভ্র তাকে দুচোখে সহ্য করতে পারে না। আমি নিশ্চুপ নির্বাক থাকি। আমার শাশুড়ি মা এসে আমাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন মাঝে মাঝে। অভ্র নানা গল্পে মাতিয়ে রাখতে চাই আমাকে। অথচ আমার মনে হয় আমি বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। ডাক্তার মিসক্যারেজের কারণ হিসেবে বললেন আমি এমন কোনো বিষাক্ত খাবার খেয়েছি যা বাচ্চার জন্য ক্ষতিকর ছিল। আমি বারবার মনে করেও বুঝতে পারলাম না কি খেয়েছিলাম আমি। শুভ্র আমাকে এমন অস্বাভাবিক দেখে মানতে পারে না। রোজ রোজ আমাকে এটা ওটা বলে সান্ত্বনা দেয়। আমি জানি সে নিজেও কষ্ট পায় বাচ্চাটার জন্য। বাচ্চাটা যে তারই অংশ। আমি মা হলেও সে পিতা হিসেবে তার জন্মের আগেই তাকে অনেক ভালোবেসেছে। আমি বুঝি শুভ্র নিজেও ভেঙে গুড়িয়ে গেছে, তবে আমাকে বুঝতে দেয় না। সারাদিন আমার কেয়ার করে, নিজে হাতে খাইয়ে দেয়, আমার গোসল, চুল আছড়ে দেওয়া সব তার দায়িত্ব। প্রতি রাতে আমাকে জড়িয়ে ধরে বলে, পাতা তুমি ভেঙে পড়ো না, আমরা আবার চেষ্টা করব, তুমি একটু সুস্থ হও। আমি তার কথার উত্তর দিই না। চোখ বন্ধ করে শুয়ে থাকি পাথরের মতো। সে আমার সারা শব্দ পাওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে ঘুমিয়ে পড়ে। আমি জানি সে মনে প্রাণে আগলে রাখতে চেয়েছিল আমাকে আর আমাদের অনাগত সন্তানকে, তবে নিয়তিতা হতে দেয়নি। এতে কারো দোষ নেই, আবার হয়তো আছেও। একদিন বিকালে আমি বসে আছি বারান্দার দোলনায়। চোখ বন্ধ করে একটা ছোট্ট বাচ্চার মুখ কল্পনা করার চেষ্টা করছি। সে দেখতে কিছুটা শুভ্রের মতো। দুধ সাদা গায়ের রং, লম্বা নাক, ছোট ছোট টানা চোখ আর খুব মিষ্টি চেহারার একটা বাচ্চা। আমার কল্পনায় মুখটা ভেসে উঠতেই আমি কেঁদে উঠলাম। তখনই আমার বোন পদ্ম আমার ঘরে প্রবেশ করল। তার হাতে সন্দেশ এবং শরবতের গ্লাস। আমি থমকে গেলাম কয়েক মুহূর্ত। আমার মনে পড়ল আমি সেদিন শেষবার পদ্মের দেওয়া সন্দেশ আর শরবত খেয়েছিলাম। আমার মাথায় রক্ত উঠে গেল। পদ্ম ট্রেটা রেখে আমার দিকে এগিয়ে আসতেই একটা থাপ্পড় দিলাম ওর গালে। পদ্ম গালে হাত দিয়ে আমার দিকে ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে থাকল। আমি আবারও থাপ্পড় দিয়ে ওর বাহু ধরে ঝাঁকালাম। রাগী গলায় বললাম, তুই আমার বাচ্চাটাকে মেরেছিস। তুই মেরেছিস আমার বাচ্চাটাকে। কেন মারলি? ও তোর কি ক্ষতি করেছিল? কি ক্ষতি করেছিল আমার নিষ্পাপ বাচ্চাটা তোর? পদ্ম আমাকে ছাড়িয়ে অবিশ্বাসী চোখে তাকালো। ধীর কণ্ঠে বলল, এসব তুই কি বলছিস আপা? আমি কেন তোর বাচ্চাটাকে মারতে চাইব? সেটাই তো আমার প্রশ্ন, কেন মারলি আমার বাচ্চাটাকে? কি করেছিল ওই নিষ্পাপ প্রাণটা? কেন মারলি তুই আমার বাচ্চাটাকে? পদ্ম থম মেরে থাকলো কয়েক মুহূর্ত। আমার শাশুড়ি চিৎকার শুনে এসে আমাকে ধরলেন। অভ্র আসলো তার পিছু পিছু। মিসক্যারেজের পর রাতে বা দিনে আমি ঘুমাতে পারতাম না ঠিকমতো। ডাক্তারের কথা মতো ঘুমের ওষুধ খেতে হতো। ডাক্তার বলেছিল আমার অনেক কমপ্লিকেশন দেখা দিয়েছে। আমার স্মৃতিভ্রম হতো, ডিপ্রেশনে চলে গেছিলাম আমি। একগাদা ওষুধ খেতে হতো আমাকে সে কারণে। ওষুধ বাদ দিলেই তীব্র মাথা ব্যথা হতো। আমি চিন্তাশক্তি হারিয়ে ফেলতাম এক প্রকার। অভ্র ওষুধের পাতাগুলো চেক করে বুঝলো আমি ওষুধ খাইনি আজ 2 দিন। চটজলদি ওষুধ ছাড়িয়ে আমার মুখে দিল। জোর করেই এক প্রকার ওষুধগুলো খাওয়ালো আমাকে আমার শাশুড়ি মা আর শুভ্র। আমি কয়েক মুহূর্তের মাঝেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল শুভ্রের কণ্ঠে। অফিস ড্রেসেই আমার পাশে বসে আমাকে ডাকছে সে। আমি তাকে দেখে আবারও শব্দ করে কাঁদলাম। শুভ্র আমাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরল। আমি ফিসফিস করে বললাম, আমার বাচ্চাটাকে পদ্ম মেরেছে শুভ্র। আমার বাচ্চার মৃত্যুর জন্য শুধুমাত্র ওই দায়ী। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। শুভ্র কোনো কথা বলল না। আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোমাকে বিশ্বাস করি। ঘুমাও, তুমি ভালো লাগবে। আমি একই কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম কখন জানি না। তারপরের দিনগুলো আমার কেটেছে দিবাস্বপ্নের মতো। আমার কিছুই সত্যি মনে হতো না, আবার অনেক কিছুই সত্যি মনে হতো যা অবাস্তব।
আমি কল্পনায় একটা বাচ্চা দেখতাম। আমার কানে কেউ জোরে জোরে বলতো পদ্ম খুনি। আমি আধো ঘুমে শুনতে পেতাম একটা বাচ্চা আমাকে মামা বলে ডাকছে। এভাবেই কাটছিল আমার ভ্রমবর বাস্তবকর মাঝে সংঘর্ষ। একদিন আমার শাশুড়ি মা এসে বসলেন আমার ঘরে। আমাকে আদুরে গলায় ডেকে বললেন, বৌমা নিচে এসে বসো, তোমার চুলে তেল দিয়ে দিই। আমি পুতুলের মতো নিচে গিয়ে বসলাম তার সামনে। আমার চুলে তেল দিতে দিতে তিনি বললেন, শোনো, তোমাকে একটা কথা বলি, বাচ্চা হলো আল্লাহ তাআলার দান। কোনো একটা গোপন কারণ নিশ্চয় ছিল যে কারণে আল্লাহ তোমার পেটের সন্তানকে নিয়ে নিলেন। সে জান্নাতের ফুল জান্নাতে ফিরে গেছে। এই পাপের দুনিয়ায় নিঃশ্বাস নেয় নাই। তুমি তার জন্য এমন কান্নাকাটি করলে তার রুহু কষ্ট পাবে মা। তার চেয়ে তুমি তার জন্য দোয়া করে আল্লাহর কাছে, দেখবে তোমার মন শান্ত হবে। আমার শাশুড়ি মা কথাগুলো বলে থামলেন। কয়েকবার নিঃশ্বাস নিলেন জোরে জোরে। আমি বুঝলাম দাদি হিসেবে বাচ্চাটার জন্য তারও অগাধ মায়া জন্মেছিল। তিনি কণ্ঠে আবারও দৃঢ়তা এনে বললেন, নিজের মনকে শক্ত করো মা। আমার ছেলেটাও তো কম কষ্ট পাচ্ছে না বলো। দেখো, তুমি তো কান্নাকাটি করে হালকা হতে পারছো, সে সেটা পারছে না। তোমাকে আগলে নেওয়ার জন্য সে আছে, অথচ তার বেলায় কি তুমি আছো? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আমার মাথায় হাত বুলিয়ে বললেন, কথাগুলো একবার ভেবে দেখো। তারপর ঘর থেকে চলে গেলেন। আমার খুব মন খারাপ লাগলো তার কথাগুলো শুনে। শুভ্রের জন্য বুকের ভেতরটা পুড়ে যেতে লাগলো। আমি বিষণ্ণতার চাদরে নিজেকে ঢেকে হাঁটু ভেঙে বসলাম। হাঁটুতে মুখ গুজে হাউমাউ করে কাঁদলাম। মনে মনে ভাবলাম, এবার আমি নিজের মনকে শক্ত করবই। আজ 3 দিন আমি শুভ্রের মুখে আগের মতো আবারও হাসি দেখেছি। আমাকে স্বাভাবিক দেখে সে যেন আকাশ পর চাঁদ পেয়েছে। আমাকে চোখে হারাচ্ছে। একটু পর পর এসে আমাকে জ্বালাতন করছে। শাড়ির আঁচল আঙুকে পেঁচিয়ে পেছনে পেছনে ঘুরঘুর করছে। পদ্ম এখনো এ বাড়িতেই আছে, তবে আমার কাছে খুব কম আসে। আম্মা আব্বা তাকে একবার চলে যেতে বললেও সে বলেছে আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যাবে না। আমিও তাকে আর ডাকিনি, খোঁজ করিনি। আমার সংসারটা আমি গুছিয়ে নিতে চাই। একটা নিষ্পাপ প্রাণকে হারিয়েছি, আর কিছু হারাতে চাই না। এক বিকালে আমি শুভ্রের স্টাডি রুমে ঢুকলাম। বিয়ের পর কখনো এই ঘরে আমার আসা হয়নি। ঘরটা শুভ্র এবং অভ্রের পড়াশোনার জন্য আলাদা করা হয়েছিল। 2 ভাই এখানে পড়াশোনা করত, খুনসুটি করত। সময়ের সাথে অভ্রের ঘর আলাদা হওয়ায় সে নিজের ঘরেই পড়াশোনা করে। ঘরটা শুভ্র ব্যবহার করে বেশি। এই রুমের এক দেয়ালে বুকশেলফ জুড়ে বইয়ের সমারোহ। শুভ্র যে গল্প পড়তে ভালোবাসে তা আমিও জানি। তার একটাই শখ বই কেনা এবং বই পড়া। আমার মতো শুভ্র এই বইয়ের নেশায় আসক্ত। আমি ঘুরে ঘুরে শুভ্র স্টাডি রুমটা দেখতে লাগলাম। রুমটা এত পরিপাটি আর গোছানো যে আমার নিজেরই লজ্জা লাগলো। আমার ঘরের বুকশেলফটা এতটা সুন্দর না কেন কে জানে। আমি তার বইয়ের তাকে থাকা সবগুলো বই নেড়েচেড়ে দেখলাম। রয়েমটা সাদায় পরিপূর্ণ। এখানকার বুকশেলফ সাদা, টেবিল চেয়ার সাদা, দেয়াল সাদা। তার মাঝে কিছু ইনডোর প্ল্যান্টের সবুজে শান্তি শান্তি অনুভব হয়। আমি তার টেবিলে বসলাম, তার সামনে রাখা কয়েকটি বই নেড়েচেড়ে দেখলাম। হুট করে আমার চোখে পড়ল টেবিলে রাখা একটা বইয়ের মাঝে রাখা একটা চাবি। আমি চাবিটা হাতে নিয়ে অনেকক্ষণ চেয়ে থাকলাম। চাবিটা যে টেবিলের ড্রয়ারের বুঝতে পারলাম। আগ্রহবশত চাবিটা দিয়ে ড্রয়ার খুলতেই আমার চোখে পড়ল একটা ডায়েরি। আমি অবাক হয়ে গেলাম ডায়েরিটা দেখে। সবুজ ডায়েরির ওপরে সোনালি রঙের লেখা পদ্মপাতার জল। আমার মনের তীব্র আগ্রহ মাথা চাড়া দিয়ে উঠল। আমি ডায়েরিটা হাতে নিয়ে একবার ভাবলাম খুলব। আবার মনে হলো শুভ্র ডায়েরি আমি তার অনুমতি ব্যতীত কিভাবে খুলি। তারপর মনে হলো ও তো জানবে না। আমি ডায়েরিটা খুললাম। প্রথমে লেখা শুভ্র জীবনের কিছু স্মরণীয় দিন। ওর প্রথম স্কুলে ফার্স্ট হওয়া, ওর এসএসসির রেজাল্টের দিন, এইচএসসির রেজাল্টের দিন, ওর মায়ের হার্ট অ্যাটাক, অভ্রের প্রথম পুরস্কার, ওর প্রথম চাকরির হওয়ার দিন, তারপর ওর প্রথম প্রেমে পড়া।
ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে লেখাটায় আনার চোখ আটকে গেল, হাত থেমে গেল। শুভ্র প্রথম প্রেম নিয়ে জানার আগ্রহে আমি পৃষ্ঠা উল্টালাম। সুন্দর পরিপাটি হাতের লেখা। প্রেয়সী, তোমার মাতাল করা চোখে হারিয়েছি আমি। তোমার হাসির মায় পড়েছি আমি। আজ তোমাকে আমি নীল শাড়িতে দেখেছি। তোমাকে প্রথম দেখায় তোমার প্রতি যে মায়া জন্মেছিল তা এখন তিলে তিলে ভালোবাসায় রূপ নিচ্ছে। কি দরকার আমার অফিসের সামনে থেকে রোজ যাতায়াতের? আজ তোমার সামনে প্রথম দাঁড়ানোর সময় আমার কম্পিত হৃদয়ের প্রতিধ্বনি কি তোমার কানে পৌঁছেছিল? আমাকে ভালোবাসো শোনার পর থেকে আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। এটা কি স্বপ্ন ছিল? তুমি আমার কাছে এক অস্ফুট পদ্ম। তোমার সৌন্দর্যের বর্ণনা করা অসম্ভব, যেমন পদ্মের পাতার ওপর জমে থাকা জলের সৌন্দর্য বর্ণনাটি তেমনই। তুমি আমার কাছে পদ্ম পাতার জল। আজ পদ্ম রঙের এক শাড়ি কিনেছি তোমার জন্য। মনে মনে হাজারবার কল্পনা করেছি তোমাকে ঠিক কেমন লাগবে শাড়িটা পরলে। আমি ভেবে রেখেছি বিয়ের পর সর্বপ্রথম এই শাড়িটা পরে আমার সামনে আসবে তুমি। আজ মায়ের চেইন আনতে গিয়ে একটা স্বর্ণের আংটি পছন্দ হয়েছিল। মনে হলো তোমাকে খুব মানাবে, তাই কিনে ফেললাম। বাসর রাতে বউকে উপহার দিতে হয় শুনেছি, উপহারটা তোমার জন্য তোলা রইল পদ্ম। তারপরের অনেকগুলো পৃষ্ঠা খালি দেখলাম। আমি অস্থির হয়ে পৃষ্ঠাগুলি উল্টালাম। বেশ কয়েক পৃষ্ঠা পড়ে আবারও লেখা দেখতে পেলাম। তোমাকে পেয়ে ভেবেছিলাম সব পেয়েছি, আজ হারিয়ে বুঝলাম কতটা জুড়ে ছিলে। কতগুলো দিন ডায়েরি ধরি না জানো? তোমার সাথে ফোনালাপে, দেখা সাক্ষাৎ দিন কেটেছে। বুঝতেও পারিনি কবে সব অভ্যাস ছেড়ে তোমাকে অভ্যাস বানিয়েছি। বিনা দোষে আমার হৃদয় নিয়ে খেলায় শাস্তি আমি তোমাকে দেব। তোমার চোখে নিজের জন্য ভালোবাসা আমিও দেখেছি। ক্ষণিকের আবেগী কাছে এসেছিলে, কখন ভালোবেসেছ উপলব্ধি করতে পারোনি। যখন উপলব্ধি করবে তখন আমাকে দেখবে অন্য কারো পাশে। তাও সে যদি হয় তোমারই আপন বোন। সহ্য করতে পারবে তো? আমি তোমাকে এক কঠিন শাস্তি দেব পদ্ম, যে শাস্তিতে ক্ষণে ক্ষণে রক্তক্ষরণ হবে তোমার হৃদয়। বিরহ পীড়ায় দগ্ধ হয়ে ছটফট করবে তুমি। তৈরি হও এই পদ্ম পাতার জলে আগুন দেখার জন্য। আমার ভালোবাসার যত স্নিগ্ধ, আমার প্রতিশোধ তার চেয়ে বিধ্বংসী। আজ প্রতিশোধের প্রথম ধাপ পূর্ণ হল। তোমার জায়গায় তোমার বোনকে বৌরূপে গ্রহণ করেছি। তোমার দহন আজ থেকে শুরু। আমি তোমাকে অসম্ভব রকম ঘৃণা করি পদ্ম। আমি আর পৃষ্ঠা উল্টানোর আর শক্তি পেলাম না। আমার হাত থেমে গেল। আমার চোখে নোনা পানির স্রোত খেলে বেড়াচ্ছে। আমার সারা শরীরে হিমশীতল স্রোত বয়ে চলেছে। শিরা উপশিরায় বয়ে যাচ্ছে অদ্ভুত শিহরণ। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কয়েক মুহূর্ত। পদ্মের সাথে শুভ্রের প্রণয়ের সম্পর্ক ছিল? শুভ্রই তাহলে সেই ব্যক্তি যার কথা একদিন পদ্ম আমাকে বলেছিল। লেখাগুলো পড়ার পরে একে একে সব জট খুলতে লাগল। শুভ্র অফিসের সামনে দিয়েই 1 মিনিট হাঁটলে পদ্মের কলেজ। একদিন কলেজের অনুষ্ঠানে পদ্ম মায়াপর নীল শাড়ি পরে গিয়েছিল। শুভ্রের দেওয়া সেই গোলাপি শাড়িটা সে তাহলে পদ্মকর জন্য কিনেছিল। আমাকে দেওয়া সেই আংটিটাও তাহলে তার জন্য কেনা। মনে পড়ে গেল পদ্মের একদিন বলা একটা কথা। আপা, তুই জানিস যারা আমাকে বেশি গুরুত্ব দেয় তারা আমাদের কাছে সস্তা হয়ে যায়। আমি অবাক হয়ে বলেছিলাম, কেন? কারণ আমরা জানি তারা থাকবে। যদি কেউ এত সস্তা হয়ে যায় আমাদের জন্য, তাহলে কি করা উচিত বলতে? কি করা উচিত? তাকে ছেড়ে দেওয়া উচিত। পদ্ম আর শুভ্র দুজনে আমাকে এভাবে ঠকাবে আমি বুঝতেও পারিনি। কি অপরাধে আমি শাস্তি পেলাম? আমার পা পিছলে পড়ে যাওয়াটা তাহলে প্ল্যানিং ছিল পদ্মের? শুভ্রের সাথে তার ওইরকম আচরণ, আমার বাচ্চার মৃত্যুর পেছনেও তাহলে পদ্ম দায়ী? আমি অবাক হয়ে গেলাম। এটা ভেবে বোন হয়ে একটাবার বোনের কথা ভাবল না পদ্ম? যখন আবেগ মনে হলো শুভ্রকে ছুঁড়ে ফেলে দিল, আর যখন দেখল শুভ্র অন্য কারো, তখন তাকে পাওয়ার চেষ্টা করে চলেছে। আর শুভ্র পদ্মের ওপর প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করল। দুজনের রাগ অভিমান প্রতিশোধের শিকার হলাম আমি আর আমার অনাগত সন্তান।
আমি বসে আছি আমার আর শুভ্রের রুমে। চারিদিকে চোখ যেতেই মনে হলো মানুষটা আমাকে এত যত্ন করে, ভালোবাসে, খেয়াল রাখে, সবকিছুতে সে চেয়েছিল অন্য কাউকে। তার ভালো থাকায়, তার কষ্টে, তার দুঃখে সে পাশে চেয়েছিল অন্য একটা মানুষকে। আমাকে চাইনি শুভ্র। এই ঘরের, এসব জিনিসের, তার বুকের আধিপত্য দিতে চেয়েছিল অন্য কাউকে। সেটা আর কেউ না, আমার আপন বোন। ভাবতেই আমার বুকটা ভার হয়ে গেল। আমি বিছানার চাদর খামচে শুয়ে রইলাম জড়সড় হয়ে। শুভ্র অফিস থেকে ফিরে ঘরে আসতেই আমাকে দেখে চমকে গেল। আমাকে এভাবে দেখে হতবিহ্বল হয়ে পড়ল যেন। গলার টাই খুলে আমার কাছে এসে আমাকে টেনে তুলল। আমাকে এক হাতে জড়িয়ে বলল, পাতা, এই পাতা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? তোমার কি শরীর খারাপ লাগছে? এই শুনতে পারছো আমার কথা? আমি শুভ্রের চোখের দিকে তাকালাম। কোমল দৃষ্টি রেখে বললাম, এই শুভ্র আমাকে একটা সত্যি কথা বলবে? শুভ্র অস্থির হয়ে বলল, বলো। কি কথা পাতা, বলো। আমাকে কি তুমি সত্যি ভালোবাসো শুভ্র? শুধু এটুকু বলো প্লিজ। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? শুভ্র আমাকে জড়িয়ে ধরল গভীরভাবে। আমার কাঁধে, কানে, গালে চুমু দিতে দিতে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি পাতা। আমি তোমাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। আমি বললাম, আমি তোমার এই কথাটা বিশ্বাস করতে চাই শুভ্র, মনে প্রাণে বিশ্বাস করতে চাই। সেদিনের রাতটা শুভ্র আমাকে জড়িয়ে ধরেই কাটালো। এক মুহূর্তের জন্য ছাড়ল না আমাকে। আমিও ওকে জোর করলাম না। ওর বুকের ঘাপটি মেরে চুপচাপ থাকলাম। মনে মনে আওড়ালাম, আমি বাচ্চাটার প্রতি এমন অবিচার না করলেও পারতে। কখন ঘুমিয়েছি মনে নেই। ঘুম ভাঙল কারো ফিসফিসানি কথাতে। আমি বিছানায় উঠে বসতে চেয়ে উঠলাম না। কণ্ঠস্বরের মালিক শুভরই রেবল পদ্ম বুঝতে বাকি নেই। আমি ঘুমের ভান করে শুয়ে থেকেই শুনলাম পদ্ম আর শুভ্রের কথা। শুভ্র, তুমি তো আমাকে ভালোবাসতে বলো। তাহলে এখন আপা এসবের মাঝে কেন আসছে? কেন দূরে সরে যাচ্ছ এভাবে আমার থেকে? কেন আমাকে আর ভালোবাসতে চাইছো না? দেখো পদ্ম, সেসব আগের কথা। এখন এসবের কোনো মানে হয় না। পাতা আমার বৈধ স্ত্রী, আমি তাকে ঠকাতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি শুভ্র। এভাবে তোমাকে আপার পাশে, কাছে দেখে আমার কেমন লাগে তুমি বুঝতে পারবে না। তোমার ধারণাও নেই। আমাকে একবার মাফ করে নিজের করে নাও শুভ্র। পদ্ম, ভালোই ভালোই বলছি, বের হয়ে যাও রুম থেকে। পাতা ঘুমাচ্ছে, উঠে পড়বে। আমি চাই না কোনো সিন ক্রিয়েট হোক। পাতা এমনিতেই অসুস্থ। বের হয়ে যাও এখনই। আগে না হয় বাচ্চাটার কারণে তুমি আমাকে আপন করে নিতে পারছিলে না, আপাকে ছাড়তে পারছিলে না, কিন্তু এখন তো বাচ্চাটা আর নেই, মারা গেছে তাহলে। কথাটা শেষ করতে পারল না পদ্ম। শুভ্র ততক্ষণে তার গলা চেপে ধরেছে। হিসিয়ে বলল, বাচ্চা নেই বলে ভেবে নিও না আমি তোমার কথায় গলে যাব। এন্ড আই প্রমিস, যদি আমি জানতে পারি আমার বাচ্চার মৃত্যুর পেছনে তুমি কোনোভাবে দায়ী, তাহলে সেই দিন তোমার শেষ দিন হবে। নাও গেট আউট। পদ্মকে ছেড়ে শুভ্র সোজা হয়ে দাঁড়াল। চোখ বন্ধ করে লম্বা লম্বা নিঃশ্বাস নিল। পদ্ম কয়েক মুহূর্ত হাঁসফাঁস করে বেরিয়ে গেল ঘর থেকে। আমি এবার একটু নড়েচড়ে উঠলাম। আমার নড়াচড়া দেখে শুভ্র আমার পাশে এসে বসল। শুভ্র এসব পাশে বসতেই আমি উঠে বসলাম। ও আমার কপালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি ওর চুলে বিলি কাটলাম। ও নরম কণ্ঠে বলল, তোমাতেই আমার শান্তি পাতা। আমি মিষ্টি করে হাসলাম ওর কথাতে। মনেমনি কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেললাম সেই মুহূর্তেই। আমার শাশুড়ির বোন অসুস্থ থাকায় আমার শাশুড়ি অভ্রকে সাথে নিয়ে গেলেন তার বোনের বাসায়। তিনি যেতে চাইছিল না কিছুতেই, আমি নিজেই তাকে বললাম সে যেন একটাবার ঘুরে আসে। অভ্রকে তার সাথে আমি পাঠালাম জোর করে। এটাই তো মোক্ষম সুযোগ, হাতছাড়া কি করা যায়? শুভ্র সকালে নাস্তা করে চলে গেল অফিসে।
বাসায় রয়ে গেলাম আমি আর পদ্ম। আমি পদ্মের থাকার রুমের দিকে এগিয়ে গেলাম ধীর পায়ে। গলা উঁচিয়ে ওকে ডাক দিলাম, পদ্ম। হ্যাঁ আপা। আমার মাথায় খুব ব্যথা করছে, আমার মাথাটা একটু টিপে দিবে মনা? পদ্ম আমার পাশে এসে বসে আমার মাথা টিপতে লাগলো। আমি আবেশে চোখ বুজে রইলাম। ও মাথা টিপে গেল নিজের মতো। কিছুক্ষণ পর আমি পদ্মকে বললাম, বাবা মায়ের সাথে কথা হয়েছে রে? হ্যাঁ আপা, হয়েছে। তুই বাসায় যাবি না? তুই আগে সুস্থ হয়ে যা আপা, তারপর আমি চলে যাব। আমি ওকে সমানে এনে বসালাম। ওর হাত দুটো নিজের হাতলোর মাঝে নিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ও চুপচাপ নির্বাক। ওকে জড়িয়ে ধরে বললাম, বোন আনার, আমাকে মাফ করিস। আমি ভুল বুঝে অনেক কিছু করেছি তোর সাথে। পদ্ম আমার পিঠে হাত দিয়ে বলল, আরে ওসব মনে রাখতে নেই। ওসব ঠুনকো কারণে কি বনে বনে মিল মহব্বত কমে কখনো? তাহলে দাঁড়া, তোর পছন্দের শরবত বানিয়ে আনি। পদ্ম খুশি হয়ে গেল। আমি ওকে রেখে রান্নাঘরে চলে গেলাম। ওর পছন্দের লেবুর শরবত বানিয়ে নিয়ে এগিয়ে দিলাম ওর দিকে। এ প্রায় এক নিঃশ্বাসে পুরোটা শেষ করল। নানা কথার মাঝে সোফায় বসলো হুট করেই। আমি বললাম, কি হচ্ছে পদ্ম? কি হচ্ছে তোর? জানি না আপা, আমার কেমন জানি মাথা ঘুরাচ্ছে আপা। তুই বসো বসো, এখানটায় বসে থাক পদ্ম। পদ্ম মাথা ধরে বসে রইল। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ওর নিরীহ মুখটা দেখতে লাগলাম মনোযোগ দিয়ে। ও আমার দিকে তাকালো ফিরে। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, শুভ্রকে ভালোবাসতিস, আমাকে একটাবার বলতিস পদ্ম। আমি তোর জন্য নিজের স্বামীকে বিলিয়ে দিতেও দুবার ভাবতাম না। কিন্তু এমন বিশ্বাসঘাতকতা করবি কখনো ভাবতে পারিনি আমি। পদ্ম আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। ঘুমে তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। আমার দিকে তাকিয়ে বলল, কি সব বলছিস আপা তুই? শুভ্রকে পাওয়ার আশায় তুই আমাকে ক্ষতি করতেও দুবার ভাবলি না পদ্ম? আমার স্বামীকে নানাভাবে কাছে টানার চেষ্টা করলি। যখন দেখলি যে পারছিস না, তখন আমার অনাগত বাচ্চাটাকে মেরে ফেললি। পদ্ম লেগে যাওয়া কণ্ঠে বলল, কি সব বলছিস আপা? আমি এসব কেন করতে যাব? আমি সব জানি পদ্ম। তোর আর শুভ্রের প্রেম, ওকে সস্তা ভেবে তোর ওকে ছেড়ে দেওয়া, তোর উপর জেদ ধরে আমাকে শুভ্রের বিয়ে করা, আমি সব জানি। তোদের দুজনের প্রতিশোধ খেলায় বলি হয়েছি আমি আর আমার সন্তান, আজ এই প্রতিশোধের খেলায় তোকে শেষ করব আমি পদ্ম। আমি শাড়ির আঁচলের নিচে থেকে একটা ধারালো ছুরি বের করলাম। ছুরি হাতে ওর দিকে গিয়ে যেতে যেতে বললাম, তোর পাপের শাস্তি আমি আজ তোকে দেব পদ্ম। আমার সন্তানকে দুনিয়ার আলো দেখার আগেই হত্যা করে যে পাপ তুই করেছিস, তার শাস্তি আমি নিজ হাতে দেব তোকে। টলতে টলতে উঠে দাঁড়ালো পদ্ম। ভয় ওর শরীর ঘেমে উঠেছে। ভীতু কণ্ঠে পদ্ম তুতলাতে তুতলাতে বলল, আপা তুই ভুল ভাবছিস। এমন কিছুই করিনি আমি। বিশ্বাস কর, আমার কথাটা শোন। আমি এগিয়ে যেতে লাগলাম ওর দিকে ধীরে ধীরে। পদ্ম ভয়ে আমার থেকে পেছাতে লাগলো। বাড়িতে কেউ নেই, ও বাড়ির গেট খুলে বাইরের দিকে হাঁটা ধরল ধীর পায়ে। হাঁটা ধরল বাড়ির পেছনের দিকে। শুভ্রদের বাসার সাথে একটা সুন্দর পদ্ম পুকুর আছে। সেখানে পদ্ম ফুলে ছেয়ে আছে দেখেছিলাম। পদ্ম টলতে টলতে সেদিকেই এগিয়ে গেল। আমি ছুরি হাতে ওর পেছনে পেছনে যেতে যেতে বললাম, তোরা খুব খেলেছিস প্রতিশোধ খেলা। এবার আমার পালা পদ্ম। এই খেলার শেষ চাল আমার হবে। আপা তুই ভুল বুঝছিস। আমার কথাটা শোন, আমি তোকে সব বুঝিয়ে বলছি। পদ্ম গিয়ে একদম পুকুরের কিনারায় দাঁড়ালো। একবার পেছনে তাকাচ্ছে তো একবার সামনে। আমার দিকে তাকিয়ে দুহাত উঁচিয়ে বলল, থামো আপা, আর এগোস না। আমি তোর পায়ে পড়ি, আমাকে মাফ করে দে। আমি তেজি গলায় বললাম, স্বীকার কর পদ্ম, নিজের পাপের কথা স্বীকার কর। পদ্ম ভয় কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, শুভ্রের কোনো দোষ নেই, আমি নিজেই তোর বিয়ের পর ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি।
বিয়ের পর আর আমাকে সুযোগ দেয়নি শুভ্র। আমি রাগে পাগল হয়ে হিতাহিতজ্ঞান হারিয়ে ফেলেছিলাম। রাগে তোকে কষ্ট দিয়েছি। যখন শুনলাম তোর বাচ্চা আসবে আমার মাথা কাজ করছিল না। আমি ভাবছিলাম শুভ্র আর আমার হবে না। আমি রাগের বশে তোর সন্দেশে আর শরবতে মিসক্যারেজের ওষুধ মিশিয়েছিলাম যেন বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আমি ভেবেছিলাম বাচ্চাটাই শুভ্র পিছুটান। বাচ্চাটা না থাকলে আর কোনো সমস্যা থাকবে না। আমি রাগে জেদে অন্ধ হয়ে এমন পাপ করেছি। আমাকে ক্ষমা করে দে প্লিজ আপা। পদ্ম কথাগুলো বলতে বলতে আমার পা জড়িয়ে ধরল দুহাতে। আমার পায়ে মাথা ঠেকিয়ে বলল, আমাকে মাফ করে আপা। আমি তোর বোন বল। আমাকে মাফ করে দে। আমি পদ্মের কথায় মৃদু হাসলাম। দুপুরের কড়া রোদে চারপাশ উজ্জ্বল হয়ে আছে। হলুদেটে রোদের আভায় ছেয়ে আছে পুরো পদ্ম পুকুর। আমি দৃষ্টি সরিয়ে পদ্মের দিকে তাকিয়ে বললাম, আমার সাথে যা করেছিস তার জন্য হয়তো তোকে মাফ করেও দিতাম, তবে সেদিন আমার খাবারে মিসক্যারেজের ওষুধ মেশানোর জন্য তুই ক্ষমার অযোগ্য। আমার বাচ্চার হত্যাকারীকে মাফ করলে আমার রুহু জাহান্নামে জ্বলবে। পদ্ম কেঁদে আমার পা ধরে বসে রইল। আমি ওকে প্রায় ছিটকে ফেললাম পা থেকে। ও ছুটে গিয়ে পড়ল পুকুরের কিনারায়। আমার দিকে একবার পুকুরের দিকে তাকাচ্ছে, তে একবার আমার দিকে। আমি মনে মনে পৈশাচিক আনন্দ পেলাম ওর ভীতু দৃষ্টিতে। আমি তোর বোন আপা, হুঁশে আয়। তুই আমাকে যা শাস্তি দিবি আমি মানব। তবুও আমাকে ছেড়ে দে। পুকুরের এদিকটা অন্ধকার ও বাসার পেছনে হওয়ায় সচরাচর এদিকে কেউ আসে না। শুভ্রের মায়ের থেকে শুনেছি এই পুকুরে কোনো ঠাঁই নাই। ভালো সাঁতারু মানুষজনও এই পুকুরে সাঁতার কাটতে পারে না। এখানে থাকা পদ্মে তাদের হাত পা অনেক সময় আটকে গেছে। পদ্ম সাঁতার জানে না ভাবতেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি হাতের ছুরি ফেলে দিলাম। পদ্ম আশাতুর চোখে আমার দিকে তাকালো। আমি হাত এগিয়ে দিলাম ওর দিকে। ওর চোখের মণিগুলো জ্বলজ্বল করে উঠল ছোট্ট আশায়। আমার হাতে হাত রেখে উঠে এসে আমাকে জড়িয়ে ধরল পদ্ম। কাঁদো কাঁদো গলায় বলল, আমি জানতাম আপা তুই আমাকে মাফ করে দিবি। আমার আপা এমন নিষ্ঠুর হতে পারে না। আমি জানতাম তুই আমার কোনো ক্ষতি করতে পারবে না। মাফ করে দে আমাকে। তোর কাছে মাফ না পেলে আমি মরে যাব আপা। আমি মুচকি হেসে বললাম, তাহলে মরে যা পদ্ম। কথাটা বলেই আমি ওকে ধাক্কা দিলাম পুকুরের পানিতে। এই পুকুরের কোনো ঘাট নেই। পরিত্যক্ত পুকুরের গভীরতায় পদ্ম ছোট মাছের মতো ছটফট করতে লাগল। কয়েক মুহূর্ত হাবুডুবু খেল পানির মাঝে। পানির মাঝে ওর ছটফটানির কারণে পানি ছিটকে এসে লাগলো আমার গায়ে। আমি ভেজা শরীরে দাঁড়িয়ে দেখলাম পদ্মপর পাতার ওপর থেকে জল গড়িয়ে পড়ছে আবার পুকুরে। পল অনুপল কাটতেই পদ্মপর ছটফটানি কমে গেল। এখন আরও দাপাদাপি করছে না পানির ভেতর। ঘুমের ওষুধের কারণে নেতিয়ে পড়েছে। স্থির চোখে দেখলেন পদ্ম কিভাবে তলিয়ে গেল অতল জলে। ক্রূর এক হাসি ফুটে উঠল আমার ঠোঁটের কোণে। হাসতে হাসতেই পেটের ওপর হাত রেখে মিনমিনিয়ে বললাম, তোর মা তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েছে বাবাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি হত্যা করেছেন নিজের বোনকে? হ্যাঁ। ঘড়িতে কাটায় এখন বাজছে দুপুর 12টা। রৌদ্রোজ্জ্বল দিন, মানুষের কোলাহলে পরিপূর্ণ চারিপাশ। সময়ের সাথে পাল্লা দিয়ে তীর তীর করে যেন বেড়ে চলেছে পৃথিবীর উষ্ণতা। গ্রীষ্মের তাপদাহে দগ্ধ হচ্ছে সবকিছু। নিজের সমানে বসে থাকা রমণীর দিকে দৃষ্টি ফিরিয়ে তাকালেন ভদ্রলোক। চোখ পর চশমাটা একটু ঠিক করে নিলেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট মো. ফিরোজ। সুনামের সাথে মানসিক নানা রোগের চিকিৎসা করে চলেছেন বিগত 15 বছর যাবৎ। নিজের সামনে বসে থাকা শাড়ি পরিহিত পাতার দিকে তাকিয়ে কেউ বলতে পারবে না মেয়েটা মানসিক সমস্যায় ভুগছে। অথচ তার মনে একটু একটু করে ঘর করেছে এই রোগ। ফিরোজ সাহেব একটু নিঃশ্বাস নিলেন। সামনে থাকা পাতা নামের সুন্দর মেয়েটিকে বললেন, তোমার নাম কি বলো তো? আমি পাতা আহমেদ। গুড। তোমার স্বামীর নাম? শুভ্র আহমেদ। তোমরা কয় ভাই বোন? আমরা 2 বোন।
তোমার বোনের নাম কি? পদ্ম, পদ্মা। পাতা থেমে থেমে নামটা বলল। তার মাথায় অসহ্য যন্ত্রণার আভাস পাচ্ছে সে। এই নামটা উচ্চারণ করতেই শিরা উপশিরায় এক চিনচিনে ব্যথা যেন রক্তের মতো ছড়িয়ে পড়ে। ফিরোজ সাহেব আবারও বললেন, তোমার বোন এখন কোথায়? আমি তাকে মেরে ফেলেছি। কেন মারলে? আমার স্বামীর সাথে আনার বিয়ের আগে তার সম্পর্ক ছিল। নিজে সেই সম্পর্ক শেষ করেছিল পদ্ম। ভালোবাসায় প্রতারণা করেছিল। পদ্মের এই প্রতারণা মানতে পারেনি আমার স্বামী। রাগে জেদে আমাকে বিয়ের প্রস্তাব পাঠান আমার বাসায়। এত ভালো প্রস্তাব পেয়ে আমার বাবা মা অত করেননি। ছেলে ভালো, পরিবার ভালো দেখে একদিনে বিয়ে হয়ে যায় আমার আর শুভ্রের। তবে তারপর থেকে আসল সমস্যার শুরু। শুভ্রকে আমার সাথে দেখে পদ্মের পুরনো ভালোবাসা জেগে উঠল। ওর মনে জেদ চাপল শুভ্রকে যে কোনো মূল্যে পেতে হবে। সে ভুলে গেল আমি তার বোন। তার এই জেদের বশীভূত হয়ে আমাকে নানাভাবে আঘাত করতে লাগলো শুভ্রকে পাওয়ার আশায়। একসময় যখন জানলো আমি মা হতে চলেছি, আমার বাচ্চাটাকে মেরে ফেলল। সবকিছু আমি মেনে নিতাম, তবে আমার নিরীহ বাচ্চাটাকে হত্যারও কথা আমি মানতে পারিনি। এমনকি সবশেষে সে আমাকে হত্যার মতো চক্রান্ত করতেও পিছুপা হয়নি, তাই ওকেও মেরে ফেলেছি আমি। কথাটা বলে সোজা হয়ে বসে রইল পাতা। সেদিকে তাকিয়ে ঢোক গিললেন ফিরোজ সাহেব। পাতার রিপোর্টগুলো নেড়েচেড়ে বললেন, কিভাবে মারলে তুমি পাতাকে? প্রথমে তার শরবতে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। ভেবেছিলাম ঘুমিয়ে গেলে ছুরি দিয়ে টুকরো টুকরো করব তার শরীর। কিন্তু সে আমার থেকে বাঁচতে চাইল, পালাতে চাইল। বাড়ির বাইরে চলে গেল টলতে টলতে। আমিও ছুরি নিয়ে পিছু নিলাম তার। পালাতে গিয়ে বোকা মেয়ে আমার কাজটা আরো সহজ করে দিল। আমার স্বামীর বাসার পাশে থাকা পদ্ম পুকুর অভিশপ্ত। সেই পুকুরের কোনো কিনারা নাই। অত্যন্ত গভীর সেই পুকুরে ফুটে থাকে অজস্র পদ্মফুল। ঘুমের ঘোরে টাল সামলাতে না পেরে পদ্ম পড়েছিল সেই পুকুরের পানিতে। আমি নির্বাক দর্শকের মতো দেখছিলাম পানির ভেতর তার ছটফটানি। হাত পা নেড়ে সে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল। তবে ঘুমের তীব্রতার কারণে বেশিক্ষণ টিকতে পারেনি। বেচারি পানিতে অনেক ভয় পেত। সাঁতার জানত না ছোট থেকে। ছোটবেলায় একবার নদীর পানিতে পড়ে গিয়েছিল। সে যাত্রায় আমি পানিতে নেমে বাঁচিয়েছিলাম তাকে। তবে এবার আর বাঁচাতে যায়নি তাকে। সে বারবার মিনতি করছিল তার হাতটা ধরে তাকে পানি থেকে উঠানোর কথা শুনিনি আমি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কিভাবে সে মুহূর্তে মুহূর্তে ঢলে পড়েছে মৃত্যুর কোলে। কয়েক মুহূর্তেই পানির ভেতর হওয়া কোলাহল থেমে গেল। ভর সন্ধ্যায় পদ্মপুকুরে বিসর্জন হলো পদ্ম। কেউ জানল না, কেউ বুঝল না যে শেষ প্রতিশোধ আমি নিলাম। এই প্রতিশোধ খেলায় পদ্ম পাতার জল ছলকে গেল। কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে উঠল পাতা। ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল। দুহাতে মাথা চেপে ধরল। তার মাথার ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। ফিরোজ সাহেব টেবিলে থাকা পানির গ্লাস এগিয়ে দিলেন পাতার দিকে। পাতা একবার তাকিয়ে কাঁপা কাঁপা হাতে তা নিল। এক চুমুকে পুরোটা পানি শেষ করে টেবিলে রাখল। সোজা হয়ে বসে আশেপাশে শুভ্রকে খুঁজতে লাগল। ফিরোজ সাহেব বেল বাজিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বললেন শুভ্রকে ডেকে দিতে। দরজায় শুভ্রকে দেখেই উঠে তাকে জড়িয়ে ধরল পাতা। তার কানে বেজে চলেছে একটাই কথা, তুই অপরাধী পাতা, তুই হত্যাকারী। তোর হতো লেগে আছে পদ্মের মৃত্যুর কারণ। তুই অপরাধী। দুহাতে মাথা চেপে ধরে পাতা। শুভ্রের বুকের সাথে মিশে যায় একেবারে। ধীর কণ্ঠে বলে, আমাকে এখান থেকে নিয়ে চলো শুভ্র, আমি বাড়ি যাব। ডাক্তারের কথা মতো পাতাকে নিজের মায়ের কাছে রেখে ফিরোজের সাথে দেখা করে শুভ্র। চিন্তিত মুখশ্রীতে ক্লান্তি পরিলক্ষিত। ফিরোজ সাহেব বলেন, আপনার স্ত্রী একসাথে অনেক মানসিক রোগে আক্রান্ত। সে নিজেও জানে না সে কি বলছে বা করছে। তার টেস্ট রিপোর্ট অনুযায়ী সে সিজোফ্রেনিয়া নামে একটি রোগে আক্রান্ত। এটি একটি গুরুতর মানসিক রোগ।
এই রোগে আক্রান্ত রোগী কখনো বুঝতে পারেন না বা স্বীকার করে না তার মানসিক সমস্যা আছে। এই রোগে আক্রান্ত ব্যক্তির কিছু লক্ষণ হল: 1. রোগী মাঝে মাঝে অস্বাভাবিক চিন্তা করতে থাকে। 2. রোগী অন্যকে সন্দেহ করা শুরু করে। 3. রোগীর হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশন অর্থ ব্যক্তি এমন কিছু শুনতে পান, নাকে গন্ধ পান, চোখে দেখতে পান, এমনকি স্পর্শ অনুভব করতে পারেন যেটির কোনো ভিত্তি বা সত্যতা নেই। 4. রোগীর ডিলিউশন হয়, অর্থাৎ তিনি ভ্রান্ত বিশ্বাসের মধ্যে থাকেন। যেমন কেউ তার ক্ষতি করতে পারেন, কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। 5. অগ্রাসী আচরণ থাকতে পারে। 6. নিজের প্রতি যত্ন কমে যাওয়া। 7. একা একা কথা বলা। 8. কানে গায়েবী আওয়াজ শুনতে পান। কথাগুলো বলে সামনে থাক শুভ্রের দিকে তাকালেন ফিরোজ সাহেব। শুভ্রকে বড্ড চিন্তিত দেখা গেল। সে প্রশ্ন করল, এই রোগের উৎপত্তি কিভাবে ডাক্তার? বাচ্চা হারিয়ে পাতা ডিপ্রেশনে ছিল। বাচ্চাটাকে নিয়ে তার অতিরিক্ত তার জল্পনা কল্পনা অপূর্ণ থেকে গেছিল তার মিসক্যারেজে। সেখান থেকেই শুরু তার হতাশা। এই হতাশাগ্রস্ত অবস্থায় তার বোনের সাথে আপনার বিয়ের আগের সম্পর্কের কথা জানতে পারার পর তার মস্তিষ্ক একটা ভ্রম সৃষ্টি করেছিল হয়তো। তার ভ্রম হওয়া শুরু হলো যে পদ্ম তার ক্ষতি চেয়ে এসেছে, তার বাচ্চাকে মেরেছে, তার স্বামীকে কেড়ে নিতে চাইছে। এটা আসলে পরিবেশ বা মানসিক অবস্থার ওপর হতে পারে। আপনার কি ধারণা ডাক্তার সে কি পদ্মকে হত্যা করেছে? এ রেগে আক্রান্ত রেগির ভেতর আত্মহত্যা সহ অন্য কাউকে হত্যার প্রবণতা থাকে। তবুও পদ্ম তার আপন বোন। তাকে এভাবে ডুবতে দেখলে তার নিশ্চয় তাকে বাঁচানোর কথা। তবে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। তার বর্ণনা শুনেতে মনে হয় সে প্রত্যক্ষদর্শী। আসলে হ্যালুসিনেশন এমন একটা রোগ যেখানে সব কল্পনাকে বাস্তব বলে মনে হয়। হতেই পারে সে তার বোনের খুনি, তবে এটাও হতে পারে তার মস্তিষ্কে কল্পনায় সে যেমন তার বোনকে দোষী ভেবেছিল তেমনি সেই দোষের রেশ ধরে কল্পনায় নিজের বোনকে শাস্তি দিয়েছে, হত্যা করেছে। পাতা কি কখনো ঠিক হবে না? সঠিক চিকিৎসা এবং যত্ন পেলে তার ঠিক হওয়া সম্ভব। ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে তার কেবিন থেকে বেরিয়ে আসে শুভ্র। পদ্ম মারা গেছে আজ 1 সপ্তাহ হতে চলল। তার মৃত্যুর 3 দিন পর তার পচা গলা শরীর পাওয়া যায় শুভ্রদের বাসার পাশের পদ্ম পুকুরে। পোস্টমর্টেম করে কোনো তথ্যই বের করতে পারে না পুলিশ। ডাক্তারের কেবিন থেকে বের হওয়ার পর শুভ্র গেল পুলিশ স্টেশনে। তাকে আজ শেষবারের মতে জিজ্ঞাসাবাদ করা হবে। যেহেতু পুলিশ তেমন কোনো তথ্য পায়নি তাই কেসটা ক্লোজ করা হবে আজ। থানায় গিয়ে চেয়ার টেনে বসল শুভ্র। থানার এসপি তার সামনে চেয়ারে বসে বললেন, ডাক্তার পর রিপোর্ট আমি দেখেছি শুভ্র সাহেব। আপনার স্ত্রীর শারীরিক এবং মানসিক অবস্থাও দেখেছি। আমাদের ধারণা সে তার বোনকে খুন করতে পারে না। এসবই তার অসুস্থ মস্তিষ্কের ভ্রম মাত্র। জি। তবে খুনিটা আপনি নন তো? আমার সাথে ব্যক্তিগতভাবে পদ্মের কোনো ঝামেলা ছিল না স্যার। তাছাড়াও বিবাহের পূর্ববর্তী ঘটনার জন্য কাউকে খুন করার মতো মানুষ আমি না। যথাযথ সাক্ষ্য ও প্রমাণের অভাবে আজকে আমরা এই কেসটা বন্ধ করছি। ডেড স্পটে তেমন কোনো ধস্তাধস্তির চিহ্ন আমরা পাইনি। তাছাড়াও লাশের পোস্টমর্টেম করার কোনো অবস্থায় ছিল না। জি ধন্যবাদ স্যার। তবে হ্যাঁ, বিষয়টা নজরদারিতে রাখা হবে। আচ্ছা স্যার। পুলিশ স্টেশন থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরল শুভ্র। বাড়ির পেছনের দিকের পুকুরটা চোখে পড়ে শুভ্রের। পুকুরে ফুটে আছে অজস্র গোলাপি পদ্ম। পকেটে থাকা একটা প্যাকেট ফেলে দেয় পুকুরের পানিতে। পানির অলতো গভীরতায় ডুবে যায় বস্তুটি। সেদিকে তাকিয়ে ক্রূর এক হাসি ফুটে ওঠে শুভ্রের ঠোঁটের কোণে। অদ্ভুত এক রহস্যময় হাসি। অন্যদিকে শুভ্রের স্টাডি রুমে দাঁড়িয়ে আছে পাতা। অনেকক্ষণ খুঁজেও শুভ্রের সেই ডায়েরিটা খুঁজে পেল না পাতা। শেষের পৃষ্ঠাগুলো পড়া হলো না তার। পদ্মের মৃত্যুর আগের দিনগুলো শুভ্র বেশ সময় কাটাতো এই স্টাডি রুমে। তবে এখন স্ত্রীরুমে সব ঠিক থাকলেও অনুপস্থিত সেই ডায়েরি। কর্পূরের মতো উবে গেল নাকি ডায়েরিটা? পুরো রুম খুঁজে একটা ছবি ছাড়া কিছু পেল না পাতা।
ছবিটা পদ্মের। পদ্মফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা হাস্যোজ্জ্বল চোখে। ছবির উপরে লেখা, ছবি ক্রেডিট আমার প্রাণের আপা। অথচ ছবিটা উল্টালে দেখতে পেত সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, সমাপ্তির প্রয়োজন তোমার অধ্যায়ের পদ্ম, আমার পদ্ম পাতার জল। ছবিটা হাতে নিয়ে বসে পড়ে পাতা। পদ্ম পরে এই ছবিটা পাতা নিজেই তুলে দিয়েছিল। একবার পদ্ম বিলে ঘুরতে গিয়েছিল দুই বোন। পদ্মফুল তুলে ওঠার সময় পাতা দেখতে পারে পদ্মফুলের পাতার ওপর জমে আছে বিন্দু বিন্দু জল। নৌকায় বসে থাকা পদ্ম আনন্দে বলছিল তাকে, ওই দেখ আপা, পদ্ম পাতার জল। পাতার মস্তিষ্কের প্রতিটা নিউরনে যেন অদ্ভুত এক সমীকরণ মিলেও মিলছে না। বাস্তব আর কল্পনার মাঝে আটকে গপছে যেন সে। সত্যি কি পদ্মের সাথে সম্পর্ক ছিল শুভ্রের? সত্যি কি পদ্ম তাকে হত্যার চেষ্টা করেছিল? তার বাচ্চার মৃত্যুর পেছনে কি পদ্ম দায়ী ছিল? নাকি এসব পাতার অসুস্থ মস্তিষ্কের কল্পনা মাত্র? সত্যি কি সেদিন পদ্মকে সে হত্যা করেছে? নকা এটাও তার মস্তিষ্কের তৈরি করা ভ্রম? বুঝে পায় না পাতা। মাথায় শুরু হয় তীব্র যন্ত্রণা। কয়েক মুহূর্ত পরে হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে ফেলে হাতে থাকা পদ্মের ছবিটা। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। ধীর গলায় বলে, ওই যে দেখ দেখ পদ্ম পাতার জল। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে পুলিশ স্টেশন হয়ে বাসার দিকে হাঁটা ধরল শুভ্র। বাড়ির পেছনের পদ্ম পুকুরটা চোখে পড়তেই সে পকেট থেকে একটি ছোট প্যাকেট বের করে জলে ফেলে দিল। প্যাকেটটি জলের গভীরে ডুবে গেল। সেদিকে তাকিয়ে শুভ্রের ঠোঁটের কোণে যে ক্রূর হাসিটা ফুটে উঠল, তা স্থিরভাবে দেখছিল একটি জিপের ভেতর বসে থাকা থানার এসপি। পুলিশের দল কেস বন্ধ করলেও তারা সন্দেহমুক্ত হতে পারেনি। ডাক্তার ফিরোজের কেবিন থেকে বের হওয়ার পর শুভ্র গতিবিধি তাদের সন্দেহের তালিকায় ছিল। তার পুকুরে কিছু ফেলে দেওয়ার দৃশ্যটিই ছিল শেষ প্রমাণের অপেক্ষা। মুহূর্তের মধ্যেই জিপ থেকে নেমে আসলেন এসপি সাহেব। পুকুর থেকে সেই প্যাকেটটি ডুবুরি দিয়ে তোলানো হলো। ভেতরে ছিল পাতার সেই ডায়েরির শেষ ছেঁড়া কয়েকটি পাতা এবং একটি শিশি, যাতে ঘুমের ওষুধ ছিল। এসপি শুভ্র দিকে এগিয়ে গেলেন। শুভ্র সাহেব, আপনার ডায়েরির বাকি অংশটা এখানে কেন? এসপি শান্ত স্বরে জিজ্ঞেস করলেন। শুভ্র মুখ থেকে হাসি নিমেষে উধাও হয়ে গেল। আমার কোনো ডায়েরি নেই, আমতা আমতা করে বলল সে। এসপি হাতের ছেঁড়া পাতাগুলো মেলে ধরলেন। সেখানে শুভ্র হাতে লেখা স্পষ্ট স্বীকারোক্তি। আমি পদ্মকে কোনোদিন ভুলতে পারিনি, কিন্তু আমার জেদ আর ইগোর জন্য আমি পাতাকে বিয়ে করলাম। যখন জানতে পারলাম পদ্ম আবারও আমার কাছাকাছি আসতে চাইছে, যা ছিল নিছকই মনের ভুল, তখন আমি ঠিক করলাম আমি পদ্মের পরিণতি ঘটাবো। পাতা যখন তার মিসক্যারেজের পর ডিপ্রেশনে ছিল, তখন আমি তার কানে ফিসফিস করে পদ্ম আর আমার সম্পর্কের ভুলভাল কথা ঢুকিয়ে দিই। পাতা যখন পদ্মকে ঘুমের ওষুধ খাইয়েছিল, আমি বাইরে অপেক্ষা করছিলাম। পদ্ম যখন টলতে টলতে পুকুরে পড়ে যায়, আমি নিশ্চিত করি যাতে সে কোনোভাবেই বেঁচে না ওঠে। আজ পাতা নিজেই তার সিজোফ্রেনিয়ার জন্য নিজেকে খুনি ভাবছে। এটি আমার জন্য পারফেক্ট এন্ডিং। পাতার মাথায় দোষ, আর আমি মুক্ত। সমাপ্তির প্রয়োজন তোমার অধ্যায়ের পদ্ম, আমার পদ্ম পাতার জল। শুভ্র আর পালানোর পথ রইল না। পুলিশ তাকে সেখানেই গ্রেপ্তার করল। উপসংহার, আলোয় ফেরা। কয়েক মাস পরের ঘটনা। পাতার চিকিৎসা চলছে। শুভ্র গ্রেপ্তার ও স্বীকারোক্তির খবর শুনে ডাক্তার ফিরোজ তাকে বোঝালেন যে পদ্ম তাকে ভালোবাসত এবং সে কোনো খুনি নয়, বরং সে ছিল শুভ্র চক্রান্তের শিকার। ধীরে ধীরে পাতা বুঝতে পারে সেই রাতে সে পদ্মকে মারেনি। সে শুধু ওষুধ দিয়েছিল। তার অসুস্থ মস্তিষ্ক শুভ্র দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে একটা ভয়ানক গল্প তৈরি করেছিল। একদিন পাতা আবার সেই পদ্ম পুকুরের পাড়ে আসে। পুকুরের অজস্র গোলাপি পদ্মফুলের দিকে তাকিয়ে তার আর যন্ত্রণা হয় না। সে বুঝতে পারে তার সন্তানটি কেউ কেড়ে নেয়নি এবং পদ্ম তাকে ভালোবাসত। সে মৃদু হেসে নিজের কাছে ফিসফিস করে বলে, আমি অপরাধী নই, পদ্ম। এবার হয়তো পদ্ম পাতার জল স্বচ্ছ হবে। সমাপ্ত।